আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আব্দুল্লাহ দোলা। লাইফ কোচ বাংলাদেশের লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ টপিক হচ্ছে হিস্টেরিয়া এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের লাইভে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর রিদওয়ানা রহমান আপুকে। তিনি একই সাথে সাফিনা আহমেদ ডেন্টাল কলেজের ফিজিওলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইফ কোচ বাংলাদেশের মেন্টাল হেলথ কাউন্সিলর। তো তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টটিকে এখানে শো করবো এবং উত্তর দিতে চেষ্টা করবো। তো চলুন আমাদের লাইভটি আমরা শুরু করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিসা, তুমি কেমন আছো? আছি, আমি ভালো আছি। তো আজকে আমাদের দুটি টপিক নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে হিস্টেরিয়া এবং একটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো প্রথমে আমরা হিস্টেরিয়া দিয়ে শুরু করে নেই। তো হিস্টেরিয়ার প্রসঙ্গে যখন আসবো তখন এটার বেসিকটাই আমরা প্রথমে জানতে চাইবো। তো হিস্টেরিয়া আসলে কি, এটা আসলে সবার কাছে জিনিসটা কেমন, আর আসলে জিনিসটা কেমন বাস্তবিক অর্থে, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইফ কোচের যে এত ইম্পর্টেন্ট একটা টপিক তুলে আনার জন্য। কারণ কিছু টপিক আছে যেগুলো হচ্ছে মেডিকেলে পড়ানো হয়, বাট ইন জেনারেল সবাই আমরা এটা সম্পর্কে জানি না। অনেকে মনে করে যেগুলো এত সিরিয়াস কন্ডিশন না, কিন্তু এই কন্ডিশন গুলো এমন, হিস্টেরিয়া হোক এবং পিটিএসডি যেগুলো আমাদের আজকের টপিক, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো সময়ের সাথে বা যারা এক্সপিরিয়েন্স করে তাদের এখন এটা এত কমন যে এটার এফেক্টটা ইন দ্য লং টার্ম অনেক ডেঞ্জারাস হতে পারে এবং হচ্ছে, যেটা এজন্য সময় থাকতে ডায়াগনোসিস করা খুবই জরুরি। তো এই কারণে তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করছো যে অ্যাকচুয়ালি বেসিক আইডিয়া কি, হিস্টেরিয়া জিনিসটা আসলে কি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে হিস্টেরিয়া এমন একটা জিনিস, এটা একটা মেন্টাল ইলনেস। এখন ইন দ্য ব্রড স্পেকট্রাম এটাকে ইউজ করা হয় সোমাটিক সিমটমস ডিসঅর্ডার বলে। সোমাটিক সিমটমস ডিসঅর্ডারটি এটা এটা হচ্ছে একটা মেন্টাল ইলনেস যেটা রিপ্রেজেন্ট করবে বা সিমটম করবে ফিজিক্যালি। দ্যাটস ওয়াই অনেকে মনে করেন যে এটা মানে একটা ফেক করছে কেউ, কিংবা আসলেই ফিজিক্যালি সে ইনভলভ। তো দুটোই আসলে ভুল। যেমন হিস্টেরিয়া বিষয়টা এরকম, ধরো একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। হিস্টেরিয়া বিষয়টা এরকম, যেমন ধরো কেউ হোন্ডা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলো, ধরো হোন্ডা থেকে বাজেভাবে পড়ে গেল, হ্যাঁ, কিন্তু তার কোনো অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইনজুরি হয়নি, কিন্তু এরপর থেকে সে দেখছে হাতই নাড়াতে পারছে না। এক্সরে করা হলো, কোনো ফ্র্যাকচার নেই, কিছু নেই, উপর দিয়ে মনে করো বাহ্যিক দিকে কোনো ট্রমা নেই, কোনো ফ্লুইড কালেকশন নেই, ব্যথা নেই, কিন্তু সে আহ, হাত নাড়াতে পারছে না। তো এটা একটা এক্সাম্পল হতে পারে যে সে একদম নাড়াতে পারছে না। তো এটার কারণ হিসেবে যদি বলছে এটা কেন হচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেন করে কি, এটা একটা শকে চলে যায়, একটা স্ট্রেসে চলে যায়, যে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে সে গেছে, ফিজিক্যাল হোক মেন্টাল হোক, সেটাকে একটা ফিজিক্যাল স্ট্রেসে কনভার্ট করে, ইমোশনাল স্ট্রেসে কনভার্ট করে, যেটাকে সিমটম প্রকাশ করে ফিজিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো সমস্যা নেই, কিন্তু ইটস নট যে সে নিজে মনে করতেছে তার এই সমস্যাটা আছে, এবং সে এটা এমন হয় যে সে ফিজিক্যাল স্ট্রেস ফিল করে। হুম। আচ্ছা, আমাদেরকে প্রথমে একটা কমেন্ট করেছেন আসমা আক্তার। তিনি জিজ্ঞেস করেছে, হিস্টোরিয়া তো আমরা জানি খিঁচুনি, আসলে এটা কি? না, খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। জি। হিস্টেরিয়া অ্যাকচুয়ালি খিঁচুনি না, হিস্টেরিয়ার একটা সিমটম হচ্ছে খিঁচুনি। হ্যাঁ, এটার বিভিন্ন ধরনের খিঁচুনি, বিভিন্ন ধরনের সিমটম এটা প্রকাশ করতে পারে, বা মানে বিভিন্ন ধরনের তোমার সিমটমস, লাইক আমি বলি যে লাইক ধরো এরকম হতে পারে যে যে একটা বললাম, সে হাতই নাড়াতে পারছে না, হ্যাঁ, সে ফিল করতেছে তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ। তো এরকম হতে পারে যে সে কোনো একটা ইনজুরি পাইছে বা কোনো একটা স্ট্রেস পাইছে এবং তার খিঁচুনি হচ্ছে, এটা আরেকটা সিমটম। এবং এরকম যে কোনো একটা অ্যাকচুয়াল সে ফিল করবে। যে প্যারালাইসিসটা এই ধরনের হয়, দেখা যায় যে তার
ওখানে যদি তুমি কোনো পিন দিয়ে খোঁচা দাও, সে ওই মানে ফিলও করে না, ব্যথাটা ফিল করে না। তো এটা আচ্ছা। শুধু যে খিঁচুনি হচ্ছে একটা পার্ট অফ সিমটম। এখানে অনেকগুলো সিমটম হতে পারে, সিমটম লাইক সে ভয় পাচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পালপিটেশন হচ্ছে, এটাও হিস্টেরিয়ার সিমটম। তার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার সে মনে করতেছে তার প্রেশার বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার তুমি যদি টেস্ট করো তার প্রেশার নর্মাল, হ্যাঁ, কিন্তু হার্টের টেস্ট করো তার অ্যাকচুয়ালি কার্ডিয়াক কোনো প্রবলেম নেই। তো বাট সে ফিল করতেছে তার এটা হচ্ছে, এবং সেটা সিমটমও দেখাচ্ছে। হুম। তো হুম। খিঁচুনি এটার ওয়ান অফ দ্য সিমটম। আচ্ছা ম্যাম, আমি যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে হিস্টেরিয়া তো অনেক ব্রড একটা টার্ম, সেখানে আসলে কোন কোন ধরনের হিস্টেরিয়া দেখা যায় বা একটা রোগী কোন কোন ধরনের সিমটম সে দেখাতে পারে যদি সে হিস্টেরিয়ার রোগী হয়ে থাকে, হিস্ট্রিক যদি পেশেন্ট হয় তাহলে? হ্যাঁ, হিস্টেরিয়ার সিভিয়ার সিমটম গুলোর মধ্যে বা স্টেজিং যদি করো, দু ধরনের সিভিয়ার হিস্টেরিয়া পেশেন্ট আছে। আমি এক্সাম্পল হিসেবে যদি দেই, দু ধরনের আছে তোমার। একটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, আর একটা হচ্ছে হুম। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। হ্যাঁ, কনভার্সন ডিসঅর্ডারটা অ্যাকচুয়ালি কি? কনভার্সন ডিসঅর্ডারটা যেটা আমি প্রথমে বললাম, যে পেশেন্ট তোমার আহ, কোনো একটা প্রথমে তার ওর কিন্তু একটা হিস্ট্রি থাকবে, সে একটা ফিজিক্যাল অথবা মেন্টাল স্ট্রেস সে ফেস করেছে অলরেডি, তার সেটা হিস্ট্রি থাকবে। লাইক যে বললাম যে সে ছিটকে পড়ে গেল হোন্ডা থেকে, ঘটনা হুম। ঘটেছে, কিন্তু সে ইনজুর্ড হয় নাই, বাট সে প্যারালাইসিস হয়ে গেছে। সে ফিল করতেছে তার হাত নড়তেছে না, সে কোথাও হয়তো মাথায় ব্যথা পাইছে, তার হাত নড়তেছে না, সে কিছু ফিল করতেছে না, হাফ অফ দ্য বডি সে প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, এবং সে সিমটম শো করবে যখন এক্সামিন করা হবে সোমাটিক্যালি। হ্যাঁ, সোমাটিক্যালি মানে আমরা হুম। কি বলি? সোমাটিক ফিজিক্যালি। বলতে আমরা স্কিন, হ্যাঁ, ফিজিক্যালি বা স্কিন আপার স্ট্রাকচার গুলাকে বলি। যে এখানে ধরো আচ্ছা। একটা ইয়ে পিন দিলে, খোঁচা দিলে, পিন ঢুকায় দিলে সে বলবে আমি কিছু ফিল করতেছি না। হ্যাঁ, তো এটা হচ্ছে হুম। তোমার কনভার্সন। হ্যাঁ, কনভার্সন হিস্টেরিয়া। আর ডিসোসিয়েটিভ হিস্টেরিয়াটা আরো ইন্টারেস্টিং। এটা এরকম যে সে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, যাওয়ার পর সে অ্যাকচুয়ালি নিজের আইডেন্টিটি ভুলে যায়। সে এমন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে যে নিজের আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে, যে নিজেকেই মানে যে সে কে, সে অ্যাকচুয়ালি মানে মেমোরি লস হয়। এখানকার সিমটম গুলো একটু অন্যরকম। লাইক মেমোরি লস হয়, নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, কি হয়েছিল ঘটনাটা ঠিক মতো বলতে পারে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে মনে করা হয় মেজর কোনো হয়তো ট্রমা হচ্ছে, তো হুম। ট্রমা পেয়েছে বা মেজর ব্রেইনে বা মাথায়, বাট অ্যাকচুয়ালি তার না। সিটি স্ক্যান, এমআরআই এমন কোনো ট্রমার কোনো সাইন সিমটম বা কোনো আমরা ক্লু পাই না। আচ্ছা, তাহলে কি ম্যাম এটা কি এমন বলা যায় যে তার আসলে মনে থাকে কিন্তু সে ফিল করতে চাচ্ছে তার সেটা মনে নেই, এমন কি বিষয়টা? না না, বিষয়টা এরকম না। আমি আমি ক্লিয়ার করি। হিস্টেরিয়া পেশেন্টকে একসময় গ্যাট পেশেন্ট দের সাথে কনফিউজ করা হতো। গ্যাট জিনিসটা কি? এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। বলা হয় যে মানে ইন জেনারেল ওর পার্সোনালিটি এরকম, সব সময় সে টেনশনে থাকে, সব সময় অ্যাংজাইটিতে ভুগে। তো এটার সাথে হিস্টেরিয়াকে কনফিউজ করে ফেলা হয়। কিন্তু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কিংবা আরেকটা টার্ম আছে ম্যালিঙ্গারিং, এটার সাথেও হুম। হিস্টেরিয়াকে কনফিউজ করে ফেলা হয়। ম্যালিঙ্গারিং যে ম্যালিঙ্গারিংটা আমি সম্পর্কে একটু ধারণা দেই। ম্যালিঙ্গারিং হচ্ছে ওর কোনো হিস্ট্রি নাই, ও কোনো ট্রমার মধ্যে দিয়ে যায় নাই। সে ম্যালিঙ্গারিং মেইনলি নিজে একটা সুবিধা পাওয়ার জন্য সে ফেক করতেছে একটা ঘটনা, যে তার মাথা ব্যথা করতেছে, তার শরীর খারাপ করতেছে, অ্যাকচুয়ালি সে যেটা ফিল করে না। হ্যাঁ, ম্যালিঙ্গারিং হচ্ছে এই টাইপের। সে থ্রেট দিচ্ছে যে সে মরে যাচ্ছে, তার খুব পেট ব্যথা হচ্ছে। ধরো আগামীকাল একটা পরীক্ষা, টিনেজারদের মধ্যে যেটা কমন দেখা যায় যে আগামীকাল একটা হুম। পরীক্ষা, তো সে টেনশনে খুব পেটে ব্যথা, পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, তো আমরা হসপিটাল এরকম পেশেন্ট পেয়েছি যে সিভিয়ার পেট ব্যথা নিয়ে আসছে একটা বাচ্চা মেয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যালিঙ্গারিং। এটা হচ্ছে বাবা মাকে মানে একটা ব্যস্ত রাখা আর কি, যেন ওকে পরীক্ষার কথা না বলে। আরেকটা হতে পারে যে কাউকে শিক্ষা দেওয়ার জন্য, কাউকে আমি অপছন্দ করতেছি, কেউ আমাকে কারোর সাথে আমার রাগ, অপছন্দ করি বা কারোর সাথে রাগ, তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, আমার ক্লোজ ওয়ান কেউ হতে পারে।
আমি ম্যালিঙ্গারি মানে আহ অভিনয় করতেছি যে আমি খুব কষ্টে আছি, এটা আছি, যেন সে আমাকে টেক কেয়ার করে, তাকে একটু কষ্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে ম্যালিঙ্গারি। হুম, হিস্টেরিয়া কিন্তু এটা না। হ্যাঁ, হিস্টেরিয়া সে কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে যাবে এবং সে নিজে স্ট্রেস ফিল করবে। হ্যাঁ, সে নিজে স্ট্রেস ফিল করবে, কিন্তু তার তার আসলে কোনো প্রবলেম মানে ফিজিক্যাল প্রবলেম নেই, কিন্তু সে ফিজিক্যাল প্রবলেম ফেস করবে এবং সেটা সিমটমও শো করবে। আর অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে সে সবসময় অ্যাংজাইটিতে ভুগে, দ্যাটস একদম টোটালি একটা কনফাইন্ড একটা সেক্টর। ওকে, কিন্তু হিস্টেরিয়া কিন্তু একটা আচ্ছা। ব্রড টার্ম, যেটা তুমি বললা একটা ব্রড টার্ম। ওই যে লাইক এখানে খিঁচুনি নিয়ে তোমার সে সিমটম প্রকাশ করতে পারে, এখানে প্যারালাইসিস নিয়ে সিমটম প্রকাশ করতে পারে, শ্বাসকষ্ট, হার্টবিট বেড়ে গেছে, তার শ্বাস নিতে পারতেছে না, এরকম সিমটম সে প্রকাশ করতে পারে। বাট hysteria not as benign as other thing, like not as malingering, মানে এটাকে আহ গুরুত্ব কম দিলে চলবে না। হ্যাঁ, এটার গুরুত্ব কম দিলে, কারণ আচ্ছা। এটার একটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। হুম। আচ্ছা ম্যাম, হিস্টেরিয়ার বিষয়টা মানে কতদিন পর্যন্ত বা কতবার হলে সেটাকে আমরা বলবো হিস্ট্রিক পেশেন্ট? এবং তার যদি এমন হয় ধরেন একটা মানুষের যে 20 বছর লাইফ লং সে স্টে করছে, তার 20 বছর বয়স, সেই 20 বছর বয়সে সে তার কোনো একবার হতে পারে সেই একটা লক্ষণ প্রকাশ করলো যে সে হয়তো অভিনয় করছে, অথবা সে সত্যি সত্যি এমন কোনো বাইক অ্যাক্সিডেন্ট হলো, সেটা হয়তো বা তার একবার হলো। আরেকজন পেশেন্ট যার হচ্ছে তার ঘন ঘন 5-6 বার বা 7 বার পর্যন্ত সেই জিনিসটা এক্সপ্রেস করেছে, তো আমি কি একবার যে করেছে তাকে কি আমি হিস্ট্রিক পেশেন্ট বলবো নাকি বলবো না? হ্যাঁ, একবার যে করেছে তাকে হিস্টেরিক পেশেন্ট অবশ্যই বলতে পারি, অবশ্যই। কিন্তু নর্মালি হিস্টেরিক পেশেন্টরা বারবারই সিমটম প্রকাশ করে, কিন্তু একবার কারো একটা ট্রমা হয়েছে এবং সে ওই জিনিসটা প্রকাশ করছে একটা সিমটম, এবং সেটা সিভিয়ার কন্ডিশন, সেটার মধ্যে দিয়ে সে গেছে, তো সেটাকে হুম। তুমি অবশ্যই ম্যালিঙ্গারিং বলা যাবে না। সেটা হিস্টেরিয়া হুম। হতে পারে। ফার্স্ট টাইম একটা হিস্টেরিয়ার পেশেন্ট সে সিমটম নিয়ে আসছে, সেটা হতে পারে, সেই ট্রমাটা তার যে কোনো সময় হতে পারে, লাইফের যে কোনো স্টেজে হোক, সেটা 20 বছর বা পরে হতে পারে, কিন্তু যে কোনো স্ট্রেস ট্রমা যে সেটা এক্সপিরিয়েন্স অলরেডি করেছে, হ্যাঁ, এবং খুব ধরো রিসেন্টলি করেছে এবং সে সাফার করতেছে, তো এটাকে অবশ্যই আমরা হিস্টেরিয়া বলবো, আচ্ছা। বলতে পারি। কিন্তু আমাদের একটা অবশ্যই কমেন্ট এসেছে। রুমানা পারভিন উনি এক্স্যাক্টলি। কমেন্ট করেছে, অনেক সময় অতিরিক্ত রাগ বা টেনশনের মধ্যে হঠাৎ করে ফেইন্ট হয়ে যায়, এক্ষেত্রে এটাকে কি বলবেন? এক্ষেত্রে এটা শ্রেয়া। অবশ্যই, এটা খুবই সুন্দর কোয়েশ্চেন। আমরা হুম। এটা কারণ অতিরিক্ত রাগ বা ইমোশন, এক্সেসিভ ইমোশন ইজ হিস্টেরিয়া। এক্সেসিভ ইমোশন, এক্সেসিভ এক্সাইটমেন্ট ইজ হিস্টেরিয়া। এবং তার এটা আর বললাম না, বিভিন্ন সিমটম নিয়ে প্রকাশ করে, ফেইন্টিং, এটা হচ্ছে আরেকটা হিস্টেরিয়া। তো সে যখনই রাগ হচ্ছে, সে হচ্ছে যে এক্সেসিভলি সে রাগটা, কারণ রাগ তো সবারই আছে, হ্যাঁ, কিন্তু হুম। রাগের প্রকাশটা পার্সন টু পার্সন ভ্যারি করে। মনে করে। তো যখন এক্স্যাক্টলি যখন এটা এক্সেসিভ, এক্সেসিভ এমন রাগ যে কেন শুনতেছে না, কেন বুঝতেছে না, হ্যাঁ, এই যে এই ব্যাপারটা তার নিজের কন্ট্রোলে নাই, তার এই এক্সাইটমেন্ট, হুম, সে নিজে নিজের কন্ট্রোলে নাই তার এই এক্সপ্রেশনটা, সেটা অবশ্যই হিস্টেরিয়া। ফেইন্টিং ইজ অ্যানাদার সিমটম অফ হিস্টেরিয়া। এটা একটা ব্রড টার্ম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে হিস্টেরিয়ার যারা আমরা একটু আগে যিনি কমেন্ট করেছিলেন যে খিঁচুনি, যেটা কিন্তু সবারই একটা ধারণা যে হিস্টেরিয়া মানে হচ্ছে খিঁচুনি হয়। এখন গ্রাম বাংলায় বা আমি যদি বলি শহর এলাকায় সবাইকে একটা কথা বলতে শোনা যে জিনে আসর করছে, বা হচ্ছে তাকে ঝাড়তে হবে, ঝাড়ফুঁক করতে হবে, এরপরে যখন ঠিক হয় না তখন তাকে আরো বেশি করে সেটার মধ্যে ইনভলভ করে ফেলা হয়। তো এই বিষয়টা নিয়ে আপনি একটু যদি আমাকে বলতেন যে আসলে ঝাড়ফুঁক জিনিসটার দিকে যাওয়া আর হচ্ছে কি মেডিকেল একটা ট্রিটমেন্টের দিকে যাওয়া জিনিসটার কিরকম হতে পারে, ট্রিটমেন্টের জিনিসটা? হুম, ওকে। অবশ্যই আমাদের সমাধান নিয়ে কথা বলতে হবে। আর মিসট্রিটমেন্ট বা এমন কোনো কিছু করা যেটা এটাকে আরো ওয়ার্স করতে পারে, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস রুমানা রুমানা পারভিন। পারভিন। ওকে, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট নিয়ে কথা বলাটাই বেশি জরুরি, যেটা আসলে সবসময় সমাধান খুঁজতে হবে আমাদের। তো যখন কেউ আসলে একটা হিস্টেরিয়ায় সাফার করতেছে,
তখন দায়ী কি করণীয়? হিস্টেরিয়া যখন কেউ সাফার করতেছে তখন অবশ্যই করণীয় হচ্ছে যে প্রথমে বিষয়টা ডায়াগনোসিস করা, গুরুত্ব যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া, এবং হচ্ছে ঝাড়ফুঁকের ব্যাপারটা কি হয়, সে অলরেডি স্ট্রেসড, হ্যাঁ, তারপর তাকে কোনো বিশেষ করে গ্রামগঞ্জে বা ম্যাক্সিমাম জায়গায় যারা ঝাড়ফুঁক করেন তারা কি দিয়ে ঝাড়ফুঁক করেন, তো এটা একটা বিশাল একটা জানার একটা সেক্টর, এটা আলাদা একটা আসলে থিসিসের ব্যাপার, যে ওনারা যে ঝাড়ফুঁক করেন সেই ঝাড়ফুঁক বিষয়টা আসলে কি, ওনারা কি কোনো সূরা পড়ে ফু দিচ্ছেন, সেটা কোন মানে কি পদ্ধতি তারা অ্যাকচুয়ালি অবলম্বন করতেছেন জিন তাড়ানোর জন্য আর এনিথিং, ঠিক আছে? তো এটা এটা যদি অ্যাকচুয়াল ম্যাক্সিমাম, তো এখান থেকে যেটা হয় একটা পেশেন্ট আরো বেশি স্ট্রেসড হয়ে যায়, কারণ তাকে হাইলাইটেড করা হলো ইউ আর অ্যাবনর্মাল, হ্যাঁ, তাকে ধরে বেঁধে ওখানে নেওয়া হলো বা বুঝাই নেওয়া হলো, ওখানে গিয়ে কিছু তার উপর অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে, আলটিমেটলি তার সমস্যাটা কি হচ্ছে, কেন তার আউটবাস্ট হচ্ছে, এবং কি তার আনকন্ট্রোল ইমোশন, এগুলো নিয়ে তো কথাই হলো না, এগুলো নিয়ে তো গবেষণাই হলো না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই জায়গাটা স্ট্রেস বাড়ায় দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং হিস্টেরিয়াটাকে লং টার্ম একটা এফেক্ট ফেলানোর চান্সেস অনেক বেশি। সো এক্ষেত্রে অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা কি হওয়া উচিত? অবশ্যই আমরা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট আসলে মেইনলি যখন কেউ একটা ট্রমার উপর দিয়ে যায় এবং সেটাকে সে এভাবে প্রকাশ করতেছে, তখন তাকে প্রথমত এমন একজন বোঝাতে হবে, হতে পারে সেটা কেউ মেন্টাল হেলথ কাউন্সিলর, বিকজ ইটস এ মেন্টাল ইলনেস, লাইক আমাদের যেমন শারীরিক ইলনেস আছে, আমাদের কারো কারো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এগুলো শারীরিক অসুস্থতা, শরীর আছে, শরীর অসুস্থ হবে, মন আছে, মনও অসুস্থ হবে, মন অসুস্থ হবে, শরীরকে যেমন সারানো যায় ওষুধ দিয়ে, মনকে সারানো যায় ওষুধপত্র, ওই প্রপার ট্রিটমেন্ট দিয়ে, তেমনি মেন্টাল ইলনেসটাকে মেন্টাল ইলনেস হিসেবেই এটা হাইলাইট করা, মেন্টাল ইলনেসটাকে অবশ্যই ম্যাড হিসেবে ডায়াগনোজ না করা, যে সে ম্যাড, হ্যাঁ, তার সমস্যা, সে অ্যাবনর্মাল, এই হিসেবে ডায়াগনোজ না করা, সে অসুস্থ হিসেবে ডায়াগনোজ করলে বেটার হয়। হ্যাঁ, প্রথমত এভাবে ট্রিটমেন্ট করা। একটা কমেন্ট এসেছে, আজাদ খান উনি জিজ্ঞেস করেছে এটা কি রাগের প্রকাশ, তখন সে কি কি করে, অর্থাৎ হয়তোবা জানতে চেয়েছে রাগ হলে তখন সে আসলে কি কি করতে পারে হিস্ট্রিক পেশেন্ট হলে, এটা হয়তো উনি জিজ্ঞেস করতে চেয়েছে। হিস্টেরিক পেশেন্টের ধন্যবাদ প্রশ্নটার জন্য। হিস্টেরিক পেশেন্টের সিমটম কতটুকু সিভিয়ার হতে পারে? রাগের ক্ষেত্রে সিমটম প্রথম অস্থিরতা, শ্বাসকষ্ট, চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাওয়া, এটা একটা হতে পারে। দাঁতে দাঁত লেগে গেল, সবাই গিয়ে দাঁত ছুটালো, চামচ দিয়ে পানি দিল, মুখে থাপড়ালো, হ্যাঁ, এটা হয় আর কি। আরেকটা হতে পারে যে সে এত রেগে গেল, সে কোনো একটা কিছু স্টেপ নিয়ে নিল, লাইক সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে গেল, এটা কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে একটা প্রকাশ। তো রাগের ক্ষেত্রে এটার দূরত্ব এদিক দিয়ে, মানে সেলফ হার্ম করার চেষ্টা করলো, সে চাইলো যে নিজেকে ক্ষতি করবে। তো আরেকটা হয়তোবা থাকতে পারে যে সে চুপ হয়ে যায়, একেবারেই চুপ হয়ে যায়, এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম। এক্স্যাক্টলি, হিস্টেরিয়া পেশেন্টের যে সবসময় ফেইন্ট হয়ে যাবে, সবসময় সে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, এটা অন্য ধরনের একটা প্রকাশ আছে, যে টোটালি তার পার্সোনালিটির এগেইনস্টে সে চলে যাবে, এমনিতে মিশুক বা এক্সপ্রেসিভ, তখন একদম চুপ হয়ে আইসোলেটেড হয়ে যাবে, হ্যাঁ, তখন সে কাউকে কিছু বলবে না, বলতে পারবে না, নিজে নিজে ভুগবে। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস অফ রাগ। আচ্ছা, সুলতানা করিম উনি জিজ্ঞেস করেছে হিস্টেরিয়া এর সাথে ব্রেন টিউমারের কোনো সংযোগ থাকে কিনা? না, হিস্টেরিয়ার সাথে ব্রেন টিউমার, হিস্টেরিয়া এমন, এটা টোটালি একটা মেন্টাল ইলনেস, এখানে ফিজিক্যাল ইলনেস নেই, কিন্তু ফিজিক্যাল সিমটম শো করবে সে। ব্রেন টিউমার তো একদম ডায়াগনোসড একটা ফিজিক্যাল ইলনেস, হ্যাঁ, তবে যে কোনো অসুস্থতা তো মেন্টালি এফেক্ট করে, সেটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার।
ম্যাম আপনি বলছিলেন হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে, যেটা অসুস্থ হিসেবে তাকে ট্যাগটা দেওয়া, যাতে মানে ম্যাড অথবা এক কথায় পাগল যাতে না বলা হয়। সেটা হচ্ছে হ্যাঁ, বেসিক একটা ট্রিটমেন্ট যেটা আমরা সবাই নিতে পারি। হ্যাঁ, প্রথমত। আর যদি বলি যে যেমন ওসিডি অ্যাকচুয়ালি পেশেন্টের নিতে ক্ষেত্রে, পারি। আচ্ছা হ্যাঁ, একটু হ্যাঁ, জিজ্ঞেস বলো। করি যে ওসিডি পেশেন্টের ক্ষেত্রে যেটা থাকে, অনেক সময় কিছু হুম। প্রসিজিয়ার্স থাকে যেটা নিজে নিজে করা যায়। যেমন যদি বলি এক্সপোজার থিওরি কিংবা এগুলো মেনটেন করা নিজে নিজে হয়তো বা সে অ্যাটেম্প নিতে পারে। তো হিস্ট্রির ক্ষেত্রে এমন কোনো কি প্রসিজার আছে যেগুলো সে নিজেই নিতে পারবে নিজের ক্ষেত্রে, অথবা আশেপাশের মানুষজন নিতে পারবে? হিস্টেরিয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম দরকার পেশেন্টের ইনসাইট ডেভেলপ করা। প্রথমত তাকে বুঝতে হবে যে এটা একটা সমস্যা। হুম। হিস্টেরিয়ার পেশেন্টদের প্রবলেম হয় যে সে নিজে বুঝে না এটা সমস্যা। সে মনে করে এটা তার নর্মাল রেসপন্স, তার সাথে যে ঘটনাটা ঘটেছে এখানে এটাই রেসপন্স, এটা সে। হ্যাঁ, এটা যে সে না, এটা যে তার অসুস্থতা, এটা তাকে বোঝানো। এটা তাকে, সে যদি নিজেকে সেটা ডায়াগনোসিস করতে পারে তাহলে অবশ্যই হেল্প করতে পারবে নিজেকে কিছুটা হলেও, বাই সিকিং হেল্প ফ্রম দ্য মেন্টাল হেলথ প্রফেশনালস। কিন্তু সে যদি সেটা, সাদমান জাহিন উনি প্রশ্ন করেছে, হিস্ট্রিয়া কি শুধু রাগের জন্য নাকি অন্যান্য ইমোশনেও প্রভাব ফেলে? না, হিস্টেরিয়া শুধু রাগের জন্য না। আমি প্রথমেই যে এক্সাম্পলটা দিলাম, হিস্টেরিয়াতে ইমোশনাল ট্রমা প্লাস ফিজিক্যাল ট্রমা দুটো থেকেই হিস্টেরিয়া হতে পারে। ফিজিক্যাল ট্রমাটা আমি কি বললাম, যে তার একটা হোন্ডা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু সে ইনজুরি হলো না, কিন্তু সে তার সিমটম শো করতেছে যে তার হাতই সে নাড়াতে পারতেছে না, অথচ তার হাত নাড়াতে পারার কথা। ঠিক আছে? হুম। তো আমরা এটা কিভাবে জানি? এক্স রে করলে, উপর দিয়ে এক্সামিন করলে তখনই বুঝতে পারি যে আসলে তো ওর এটা সে মানে মেন্টালি একটা স্ট্রেসে পড়ে গেছে, যার জন্য সে হাত নাড়াতে পারছে না। এটা হচ্ছে হিস্ট্রিয়া। সো এটা অনলি রাগ না, এটা একটা অনেক ব্রড টার্ম। শুধু যে রাগ তা নয়। আচ্ছা, মৃগী রোগ যেটা আমরা জানি, মৃগী রোগের সাথে হিস্টেরিয়ার একটা পার্থক্য, অনেক বড় একটা পার্থক্য আছে অবশ্যই, সেটা আমি জানতে চাইবো যে পার্থক্যগুলো কি কি সিমটমের ক্ষেত্রে? ওকে। মৃগী রোগ আর হিস্টেরিয়া অনেক সময় সিমিলার সিমটম শো করে। ঠিক আছে, হুম। সিমিলার সিমটম শো করে, এজন্য মানুষ কনফিউজ হয়। কিন্তু এপিলেপসি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এপিলেপসির ক্ষেত্রে নর্মালি যেটা হবে, সে খিঁচুনি প্রকাশ করবে। ঠিক আছে, কিন্তু ইনকে এবং তার হচ্ছে কিছু ট্রিটমেন্ট আছে, কিছু একদম এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে, সেগুলাতে সে সুস্থ হবে। কিন্তু ইন কেস অফ হিস্টেরিয়া, তার কিন্তু মেন্টাল হেলথ কাউন্সিলিং লাগবে, মাস্ট। তার মেডিসিনও লাগতে পারে অবশ্যই, সেটা মেন্টাল হেলথ কাউন্সিলর বা ডক্টর, তারা সেটা ডিসাইড করবে যে তার আদার সিমটম যেগুলো হচ্ছে তার, ধরো লাইক অ্যাংজাইটি, পালপিটেশন যেগুলো হচ্ছে, সেগুলো কন্ট্রোলের জন্য মেডিসিন দিয়ে অবশ্যই তাকে সিবিটি, যেটাকে বলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইজ ভেরি গুড। এটা তার এই মেন্টাল হেলথ কাউন্সিলর এর সাহায্য তার লাগবে। কিন্তু এপিলেপসি ইজ নট লাইক দ্যাট। এপিলেপসি একটা ফিজিক্যাল ইলনেস, ইটস নট আ মেন্টাল ইলনেস। এটা টোটালি নিউরোলজিক্যাল, যারা নিউরোলজিস্ট ডক্টর তারা এটাকে ট্রিটমেন্ট করে। হুম। তো তার বিভিন্ন কন্ডিশনে এটা ট্রিগার্ড হয়। হ্যাঁ, কিন্তু বিভিন্ন কন্ডিশন বলতে আমি বলতে চাচ্ছি, অনেক সময় মৃগী রোগীদের কোনো অ্যাকচুয়ালি এরকম না যে একটা ফিজিক্যাল ট্রমা, সে একটা ব্যথা পেলো বা একটা রাগের মতো ঘটনা ঘটলো সেখান থেকে খিঁচুনি হলো, ব্যাপারটা কিন্তু তা না। ওদের যে কোনো সময় সুস্থ সবল মানুষ হাঁটতেছে, তার কিন্তু এপিলেপটিক অ্যাটাক হতে পারে। কিন্তু হিস্টেরিয়া ইজ নট লাইক দ্যাট। হিস্টেরিয়ার একটা হিস্ট্রি থাকবে, যে সে একটা ফিজিক্যাল ট্রমা অথবা মেন্টাল, মেন্টাল মানসিক আঘাত মেন্টাল হিস্ট্রি অথবা একটা থাকবে। শারীরিক আঘাতের হিস্ট্রি থাকবে। হুম। আচ্ছা, একটা তারপর থেকে সে এটা শো ধারণা। করবে। আর হুম, হুম। আর এপিলেপটিক একটা অনেক সময় কিন্তু মানে তোমার এটা বলে নেই, মানে এপিলেপটিক, হুম, একটু সময় নিচ্ছি। এপিলেপসি হুম, কিন্তু অনেক সময় তার বয়স বাড়ার সাথে সাথে মানে কনজেনিটাল টাইপ অফ ডিজিজ, এটা কিন্তু মানে সময়ের সাথে সাথে এটা প্রকাশ পায় এবং রেগুলারলি এটা থাকে, অন্য কোনো সিমটম না, এটা ইজিলি ডায়াগনোসড বাই দিস যে মৃগী রোগী অ্যান্ড আচ্ছা, হিস্টেরিয়া। হিস্টেরিয়ার প্রথমে একটা যেটা ধারণা, এবং সেটা সত্যি ধারণা, সেটা হচ্ছে মেয়েদের বেশি হয়। হুম, মেয়েদের হুম। হিস্ট্রিয়া বেশি হওয়ার কারণগুলো কি কি হতে পারে?
আচ্ছা, কারণটা একটু কমপ্লেক্স। মানে কিছু জিনিস আছে না, এই রোগগুলো ছেলেদের বেশি হয়, এই রোগগুলো মেয়েদের বেশি হয়। তো হিস্টেরিয়া মেয়েদের বেশি হয় এবং অ্যাডোলেসেন্টদের আরো বেশি হয়। আর এটার কারণ হিসেবে মেইনলি এখন পর্যন্ত যেটাকে ধারণা করা হচ্ছে, ইটস নট এস্টাবলিশ, এটার কজটা এখনো এস্টাবলিশ না। ধারণা করা হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স ইজ ওয়ান, একটা আহ, একটা কজ। তো হরমোনাল ইমব্যালেন্স তো সব মেয়েরাই ফেস করে। তার সাথে তার সাথে কিছু জেনেটিক ফ্যাক্টর এখানে কাজ করে। হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর এখানে কাজ করে। আরেকটা জিনিস কাজ করে, এই জন্য আমি বললাম অনেকগুলা কজ, এটার কোনো স্পেসিফাইড কজ আসে নাই। আরেকটা কারণ সিচুয়েশনাল কারণ, যেগুলো হচ্ছে মেয়েরা প্রাকৃতিক ভাবে ইমোশনাল বেশি হয়। হুম, একটু ইমোশনাল বেশি হয় এবং এটা ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। সেই জন্য বলা হয় এটা ফিমেল হিস্টেরিয়া বলে একটা টার্মই ছিল একসময়। হ্যাঁ, ফিমেল হিস্টেরিয়া, বিকজ এটা ফিমেলদের বেশি হয়। কারণ ইস্ট্রোজেন হরমোনের এখানে একটা ইয়ে আছে যে ওরা একটু ইমোশনাল বেশি হয়। তো দ্যাটস ওয়াই দেখা যায় ইমোশনাল স্ট্রেস গুলাতে আহ, যখন প্লাস হয় কিছু কজ লাইক জেনেটিক কোন একটা হিস্ট্রি, এগুলোর কারণে দেখা যায় যে আহ, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে দিস ইজ দ্য কজ যে ফিমেল বেশি হিস্টেরিয়াতে ভুগে। হুম। আচ্ছা ম্যাম, এখানে কি কোনো কালচারাল ইস্যু থাকতে পারে? যেমন যদি বলি বাংলাদেশ বা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই ধরনের দেশগুলোতে হ্যাঁ, যেটা হয় থাকতে সেটা পারে, হচ্ছে থাকতে পারে। আহ, হুম, হুম, বলুন এবার। বলো, বলে ফেলো। না, এখানে যেটা থাকতে পারে সেটা হচ্ছে মেয়েরা খুব একটা বেশি এক্সপ্রেসড হওয়ার সুযোগটা হয়তো বা পায় না, অথবা হুম, তারা একটু বেশি নির্যাতিত বলবো না, অনেকটা নেগলেক্টেড হয়, যে কারণে তারা অনেক বেশি মেন্টালি জিনিসটাকে সাপ্রেস করে রাখে। এটাও একটা কারণ হতে পারে নাকি? অ্যাকচুয়ালি হিস্টেরিক পেশেন্ট কিন্তু দুঃখজনকভাবে একটু এশিয়ান কন্টিনেন্টেই বেশি। হুম। তো এটার কারণটা তুমি যেটা বললা যে এটা ওয়ান অফ দ্য কারণ। এখানে অবশ্যই এটা কারণ হচ্ছে মেয়েরা এক্সপ্রেস করতে পারে না, ওয়েন দে এক্সপ্রেস দেয়ার স্ট্রেস। তারা মেইন অ্যাকচুয়াল ওয়ার্ডটা আমি বলবো, তারা হুম। জাজমেন্টাল সিচুয়েশন ফেস করে। সমাজ, তার ক্লোজ ওয়ান, সবাই তাকে একই কাজ, একই সিচুয়েশনে অ্যাকচুয়ালি একটা ছেলে অন্যভাবে ট্রিটেড হয়, মেয়েরা অন্যভাবে ট্রিটেড হয়। তো মেয়েরা সময়ের সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটা ফেস করে যে আমাকে কঠিন জিনিসগুলা মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। হার্ড ওয়ার্ক করতে হবে, আমি করব, কিন্তু আমার এটা মানে সমাজে আমাকে এটা করতে হবে, এটাই আমার কাজ। আমাকে স্ট্রেস দেয়া হবে, একই ভুল আমি করলে এটার জন্য পিপল আর জাজ, আমাকে জাজ করতেছে বেশি দেন হচ্ছে যে দেন একটা ছেলে, তো তার উপর একটা স্ট্রেস বেশি থাকে। হ্যাঁ, একটা মেয়ে যদি অলস হুম। হয়, হ্যাঁ, সে কিন্তু স্টাবলিশ ইন সমাজ, ফ্যামিলি, সব জায়গায় যে সে অলস, ঠিক আছে। কিন্তু একটা মেয়েকে কিন্তু বলবে সবাই এসে তুমি অলস, ঠিক হুম। আছে। একটা ছেলেকে অলস বলতে গেলে তখন সে সে রাগ প্রকাশ করবে, কিংবা এমন এমন একটা অ্যাটিটিউড শো করবে যে অ্যাকচুয়ালি তাকে ভয় সে পায় অলস না, সমাজ। সে টায়ার্ড। সে, হ্যাঁ, বিকজ তার অনেক কারণ আছে, এই কারণে সে অলস, ঠিক আছে। কিন্তু একটা মেয়ের কিন্তু কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি একটা সমাজে, যে ম্যাক্সিমাম মেয়েরা আসলে যেটা ফেস করে যে তাদেরকে অলরাউন্ডার হতে হবে, তাদেরকে পারফেক্ট হতে হবে। তারা লাইফে কোনো কিছু যদি ফেসও করে, কোনো প্রবলেম ফেস করে ফর দ্য সিচুয়েশন, সেখানেও তাদেরকে এই গিলটা ক্যারি করতে হয় যে অ্যাকচুয়ালি এখানে তার দোষটা বেশি ছিল। তো এই এসেছে। স্ট্রেসে তো আমরা জানি যে এশিয়ান কন্টিনেন্ট এগুলা মেল মেল ডোমিনেটিং এরিয়াস। তো অফকোর্স হুম। সাদমান জাহিন উনি কমেন্ট করেছে, সামান্য কেটে গেলে অনেক বেশি ভয় পেয়ে যায়, আবার এতে সেন্সলেস হয়েও যায়। এটা কি হিস্ট্রিয়া নাকি স্বাভাবিক? আচ্ছা, কেটে যাওয়ার ব্যাপারটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়াল ওর একটা ফিজিক্যাল ইনজুরি আছে, কিন্তু এটার প্রতি তার এক্সেসিভ ইমোশন শো করতেছে। রাইট, এক্সেসিভ ইমোশন শো করতেছে, এই জন্য আমি, এবং এই অনেক বেশি ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়, এটা কিন্তু খুব কম, একটু অ্যাডাল্ট পার্সনদের মধ্যে, একটু কম বয়সীদের মাঝে এই জিনিসটা অনেক সময় এটা কমন দেখা যায়, একটু অ্যাডাল্টদের মাঝে এটা কম। কিন্তু তবে এটা হিস্টেরিয়ার একটা সিমটম, ইয়েস।
এটা হিস্টেরিয়া একটা সিমটম যে সে ওটা দেখে ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাম এটা কি এইগুলো ব্লাডের প্রতি একটা ফোবিয়া কি এমন হতে পারে না? হ্যাঁ, অনেকের ব্লাডের প্রতি ফোবিয়া থাকে, এটা কিন্তু আলাদা একটা ফোবিক ডিসঅর্ডার। কিন্তু হুম, তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে ওই ব্লাডের কন্ডিশন গুলো অ্যাভয়েড করলে তারা অন্যান্য জিনিস এই ফোবিয়াটা হয়তো বা নাই, কিন্তু ব্লাডের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। তো এটা ওয়ান অফ দ্য হিস্টেরিক সিমটম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় এই কেসগুলা যারা হচ্ছে যে একটু কেটে গেলে ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাচ্ছে, তারা সময়ের সাথে সাথে ওরা ইমপ্রুভ করে যায়। হুম, সময়ের আচ্ছা। সাথে সাথে ইমপ্রুভ করে যায় যখন ওরা দেখে। কারণ আমরা চলতে ফিরতে কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এই ভয়গুলা যখন এক্সপোজার বেশি হয় অনেক সময় এটা আহ, ঠিক হয়ে যায়। সো এটা হিস্টেরিয়ার মতো কঠিন সময় না। আচ্ছা, কঠিন মানে আমি বলতে হিস্টেরিয়ার হুম, কিন্তু, আচ্ছা আমি বলি হিস্টেরিয়ার কিন্তু স্টেজেস আছে। হুম, কেউ হচ্ছে অ্যাকিউট অ্যাটাক হয় ওই জায়গাটায়, ওই সময়টাই হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। কেউ ক্রনিক্যালি হয়, কেউ হচ্ছে যে তোমার মানে এটা বিভিন্ন কমপ্লেক্স হিস্টেরিক কন্ডিশন আছে, সো স্টেজেস আছে। সবাই যে খুব সিরিয়াস হিস্টেরিক পেশেন্ট তা কিন্তু না, সবার যে আচ্ছা। ট্রিটমেন্ট লাগবে কাউন্সিলিং লাগবে তা কিন্তু না। সো এটা তখনই কাউন্সিলিং পর্যায়ে যখন যাবে তখন আসতে হবে, যখন সে এই যে সেন্সলেস হয়ে গেল, একটু পরে উঠে গেল, উঠে পড়লো, হুম, এই ক্ষেত্রে মানে অবশ্যই কাউন্সিলিং এর দরকার নেই। কিন্তু যে যতবার কেটে যাওয়া দেখতেছে সেন্সলেস হয়ে যাচ্ছে, তার তো কাউন্সিলিংটা জরুরি। হুম। আচ্ছা, একটা কমেন্ট যেটা এসেছিল সেটা হচ্ছে আহ, আসিয়া খানম মিম উনি কমেন্ট করেছে, অনেক সময় এক ধরনের ফোবিয়া দেখা যায় যেমন ডার্কনেস বা কনফাইন্ড প্লেসে সাফোকেশন ফিল হয়। যদি কোনো ধরনের ট্রমা বা হিস্ট্রি নাও থাকে, এটা কি কোনো ধরনের নর্মাল মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে? হুম, হতে পারে। কজ আমরা যখনই কোনো কিছুর কজে যাব, ঠিক আছে, ফোবিয়া কিন্তু একটা আলাদা টার্ম ইন সাইকোলজি। হুম, হ্যাঁ, সাইকোলজিতে ফোবিয়া একদম আলাদা একটা টার্ম, এটা হিস্টেরিয়া না। যেটা আসিয়া খানম মিম জিজ্ঞেস করলেন আমাদের, এটা হিস্টেরিক টপিকের মাঝে পড়ে না। এটা আসলে এই যে ডার্কনেস, কেউ কেউ ডার্কনেস ভয় পায়, কেউ কেউ অনেক হুম, মানুষের মাঝে গেলে ভয় ফিল করে, অ্যাংজাইটি ফিল করে, শ্বাসকষ্ট ফিল করে, সাফোকেটিং ফিল করে, কেউ অন্ধকার ভয় পায়, কেউ উচ্চতা ভয় পায়। হ্যাঁ, তো আহ, আহ, কেউ ওই যে ব্লাড ভয় পায়। হ্যাঁ, কেউ ব্লাড ভয় পায়। তো এটা একটা আলাদা একটা সেক্টর, ফোবিয়া, ফোবিক ডিসঅর্ডার বলে। হ্যাঁ, এটা একটা মেন্টাল ইলনেস অবশ্যই। এক্ষেত্রে এগুলোর ট্রিটমেন্ট হচ্ছে কি, এই ধরনের ফোবিক ডিসঅর্ডারের ট্রিটমেন্ট হচ্ছে ওই জায়গাগুলোতে একটু একটু করে এক্সপোজ হওয়া, একটু একটু করে এক্সপোজ হওয়া। তবে অ্যাটাক হতে পারে, সিভিয়ার প্রবলেম হতে পারে, এমন কন্ডিশন যদি থাকে সেটা অ্যাভয়েড করা, অবশ্যই সেফটি আচ্ছা। মেজার নিয়ে একটু একটু করে এক্সপোজ হওয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকটি কমেন্ট এসেছে প্রণব, তিনি কমেন্ট করেছেন, টেনশন থেকে কি কাশি হতে পারে? হলে করণীয় কাজটি কি হতে পারে যদি বলতেন। অবশ্যই অবশ্যই কাশি হতে পারে, টেনশন থেকে কাশি হবে, বমি হয়ে যেতে পারে কাশতে কাশতে। তো এটা তো অ্যাকচুয়ালি ওই যে মেডিকেলে যারা আছে ওরা জানে, যেমন আমার নিজের মানে সহপাঠীদের মাঝেও এরকম ছিল। আর যে টেনশনে কাশি হচ্ছে, বমি হচ্ছে, অনেকে দেখা যায় যে পরীক্ষার হলে ঢোকার আগে বারবার বারবার টয়লেট হচ্ছে, টয়লেট হচ্ছে। সো অবশ্যই হতে পারে। আর হলে করণীয় কি? ওকে, সেক্ষেত্রে যে কারণটার জন্য টেনশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কেউ চাকরির একটা ইন্টারভিউ দিতে গিয়ে টেনশন হচ্ছে, কারো একটা পরীক্ষার জন্য টেনশন হচ্ছে, আর কারো হচ্ছে যে হতে পারে একটা স্ট্রেস হচ্ছে, যে স্ট্রেসফুল মোমেন্ট লাইক যেমন কেউ অসুস্থ, বাসায় খুব সিভিয়ারলি একটা ইনজুরি হয়েছে তার ক্লোজ ওয়ান, অ্যাক্সিডেন্ট, সেটা শুনে সে ভয়ে কাশতেছে। তো সেখানে করণীয়টা কি? করণীয়টা অবশ্যই এটা, প্রথমত আগে থেকে যদি এরকম কন্ডিশন হয়, যেমন আমি জানি আমার পরীক্ষা আসলে আমার টেনশন হয়, কাশি হয়, পরীক্ষার আগ মুহূর্তে আমার এটা হয়, সেক্ষেত্রে আমি আগে থেকে জানি যে এই জায়গাটায় আমার এরকম হতে পারে, হ্যাঁ, বা এরকম হবেই, আমি জানি। সেক্ষেত্রে এটার করণীয় হচ্ছে একদম যত আগে সম্ভব পরীক্ষার প্রিপারেশন নেওয়া, পরীক্ষার আগের দিন রাতে ঘুমানো, এবং যদি দরকার হয় অবশ্যই অবশ্যই এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো যে যদি তারা মেডিকেশন নেয়।
হ্যাঁ, শর্ট টার্ম কিছু ঘুমের ওষুধ যেটা হচ্ছে 2-3 ঘন্টা কাজ করবে, সেই সময়টাই ঘুমাবে এবং ঘুম থেকে উঠবে, এবং সেটা জেনে নিবে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে যে কোন ওষুধটা সে নিবে। কারণ কিছু ওষুধ আছে শর্ট টার্ম, কিন্তু ঘুম থেকে উঠার পর মেমোরি লস করে, ওই দিনটা হ্যাং আউট এফেক্ট হয়। সে মানে পরীক্ষার আগের দিন সেই ওষুধটা সে খেলো, ঘুমালো ঠিকই, পরীক্ষার হলে গিয়ে কিছু মনে করতে পারতেছে না। হ্যাঁ, আর লং টার্ম গুলা খেলে কি হবে, পরীক্ষার হলে গিয়েও ঝিমোবে। সো কোন ওষুধটা মেডিকেশন নিতে হবে সেটা সে সেটা শুনবে। এবং অ্যাকচুয়ালি এগুলা তো আমি, মেডিকেটেড ট্রিটমেন্ট ইজ নট অ্যাকচুয়ালি গুড ট্রিটমেন্ট। লং টার্ম একটা ভালো এফেক্ট পাওয়ার জন্য তাদেরকে মেডিটেশন করা খুবই উচিত, এবং হচ্ছে যে রিল্যাক্স হওয়া, মানে রিল্যাক্সেশন যেই এক্সারসাইজ গুলা ওদের ক্ষেত্রে খুবই কাজে দেয়। এবং টাইমলি ঘুমানো, মানে একটা রেগুলার লাইফস্টাইল সাথে মেডিটেশন, রিল্যাক্সেশন, এগুলো এই ধরনের কেসে খুবই কাজে দেয়। কিন্তু হঠাৎ করে আমার সামনে একটা কিছু আসলো, হঠাৎ করে একটা স্ট্রেসফুল ইভেন্ট আসলো এবং আমার কাশি হলো, এটা প্রিভেন্ট করার জন্য ইমিডিয়েট তো আমি একটা মেডিসিন নিতে পারবো না এবং কিছু করতে পারবো না নর্মালি যেটা হয়। সেই জন্য এটা প্রিভেন্টের জন্য লং টার্ম একটা রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশন থেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন কাজে লাগে। আচ্ছা, হেলাল খান উনি কমেন্ট করেছে, ঘরের মধ্যে থাকা অবস্থায় বাসার গেটে তালা দেওয়া থাকলে আমার খুব অস্বস্তি বা দম বন্ধ লাগে, নাকি কোনো রোগ? হ্যাঁ, এটা এটা এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। কারণ হচ্ছে এটা হতে পারে, এটা কি ওনার হিস্ট্রিটা শুনতে হবে আমাদের। ওনার হিস্ট্রিটা কি, যে ওনার কি আগে থেকে এরকম লাগে, মানে ফ্রম দ্য চাইল্ডহুড, উনি বাচ্চাকাল থেকেই কি সবকিছু বন্ধ থাকলে সাফোকেটিং লাগে, নাকি কোনো একটা ঘটনার পর থেকে ওনার এরকম লাগে যে এখন যদি সবকিছু বন্ধ থাকে আমি বের হয়ে যেতে পারবো কিনা। সো এটা এটা ডিপেন্ড করে, হিস্ট্রির উপর ডিপেন্ড করে যে আমার এখন সবকিছু বন্ধ আছে, আমার আমার ইমার্জেন্সি বাইরে যেতে চাইলে আমি যেতে পারবো কিনা। তো এটা কি কারণ, নাকি বদ্ধ ঘর হলেই হচ্ছে আমার এরকম লাগে। তো বিষয়টা এরকম হচ্ছে, আমি বলি যে আসলে এটা অবশ্যই একটা রোগ, অবশ্যই রোগ। এবং যদি এই সিমটম, এক্ষেত্রে যদি সিমটম সিভিয়ার, সিমটমটা হতে পারে মাইল্ড, মডারেট, সিভিয়ার, হতে পারে রোগটা খুব মাইল্ড, হতে পারে মাইল্ড হচ্ছে আমার অস্বস্তি লাগছে, দম বন্ধ লাগে, কিছুক্ষণ পর আমি ঘরে যখন অ্যাক্টিভিটি করি, আমি যখন ভুলে যাই যে দরজা জানলা বন্ধ, তখন আবার ওটা লাগে না। সো এই মাইল্ড কেস কিংবা মডারেট কেস, যে না আমার যখনই মনে পড়তেছে, আমার মাথা থেকে সরাতে পারতেছি না, দরজা জানালা সব বন্ধ, আমি মাথা থেকে সরাতে পারতেছি না জিনিসটা, তাহলে এটা এটা কিন্তু মডারেট, এবং এটা সিভিয়ারের দিকে যেতে পারে। সো ইন দ্যাট কেস এটা প্রথমত এটা রোগ, এবং এটার তীব্রতা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে এটা ট্রিটমেন্ট সিক করা উচিত। যে মানে এই যে আমার বদ্ধ ঘর, এটা ওয়ান কাইন্ড অফ ফোবিয়া। হ্যাঁ, একটা সবকিছু বন্ধ, কিছু একটা হয়ে যাবে, আমি আটকে যাব, এই যে একটা ফিলিং, এই জিনিসটা, এটা একটা ফোবিয়া। সো ইন দ্যাট কেস বেটার টু সার্চ ফর দ্য সলিউশন, যে কি করলে আমার বেটার লাগে, দরজা জানালা খোলা রাখলে বেটার লাগে, সেরকম একটা সিচুয়েশন সার্চ করা। এবং যেহেতু সবসময় তো এটা সম্ভব না, কোনো একটা সিচুয়েশন তো এরকম হতে পারে, যেমন আমরা কিন্তু, এটা কিন্তু একটা আলাদা টপিক, হিস্টেরিয়ার চেয়ে একদম আলাদা একটা টপিক। তো এই টপিকটাতে আমি ক্লিয়ার করি, অনেকেই লিফটে উঠলে সাফোকেটেড হয়ে যায়, একদম উঠেই শ্বাসকষ্ট, অ্যাংজাইটি হয়, তারা লিফট অ্যাভয়েড করে। আমাদের প্রথম প্রথম যখন স্যানিটারি পায়খানা আবিষ্কার হয়, তখনকার হিস্ট্রি আছে, মানুষজন আগে তাদের অভ্যাস ছিল দূরে গিয়ে খোলা মাঠে একটু নির্জন গাছপালা ঢাকা এরিয়ায় তারা শৌচ কার্য করতো। হুম, কিন্তু যখন ফার্স্ট স্যানিটারি পায়খানা আবিষ্কার হয়, তখন কিন্তু মানুষ এরকম ফোবিক ডিসঅর্ডারে ভুগতো, দেখা যায় ভয়ে তাদের হচ্ছে মলমূত্র ত্যাগই করতে পারতো না। সো তাদের যেটা হয়, সময়ের সাথে 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 মানুষ এটার দ্বারা অভ্যস্ত হয়ে যায়, এবং তারপর থেকে কি হয়, বাথরুমে, সব বাথরুমে কি ছোট্ট একটা জানালা থাকে, ছোট্ট একটা জানালা হলেও থাকে। তো এটা মানুষকে রিলিফ ফিল দেয়, মানুষের সবসময় একটা রিল্যাক্স, যখন যে কোনো কিছুতে যখন দম বন্ধ লাগবে, তাকে একটা ওয়ে খুঁজে নেওয়া, যে না এই জিনিসটা আছে, এখান থেকে আমার রিলিফ ফিল হয়, সেটা তাকে খুঁজে বের করতে হবে, যে কি করলে আমাকে ঘরের ভিতর থাকলেও আমার দম বন্ধ লাগে না। তো আমি সেটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি। হাসনা কানন উনি জিজ্ঞেস করেছে, ক্যান্সার নিয়ে কোনো প্রশ্ন করতে পারি? ম্যাম পারি?
ক্যান্সার নিয়ে ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য, আমাদের প্রশ্ন করার জন্য। ক্যান্সার নিয়ে আপনি আমাদের আজকের টপিকটা আসলে হিস্টেরিয়া এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, টোটালি মেন্টাল ইলনেস। কিন্তু ক্যান্সার এমন একটা রোগ যেখান থেকে মেন্টাল ইলনেস গ্রো করে। শুধু তাই না, যাদের ক্যান্সার শুধু তাদেরই যে মেন্টাল ইলনেস গ্রো করে, আমরা কিন্তু ক্যান্সারে আসবো। ইনফ্যাক্ট পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ক্যান্সারের পার্ট আছে। আর হচ্ছে যে আপনি কোশ্চেনটা অবশ্যই করেন, আমরা যদি আমাদের কথা প্রসঙ্গে আসলে তখন আমরা উত্তর করবো। আপনি প্রশ্নটা অবশ্যই করতে পারেন। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছিলেন, তিনি হচ্ছে রুমানা পারভিন। আমি তার প্রশ্নটি পড়েছি এবং আমি আপনাকে বলছি, আমি আমাদের লাইভের শেষের দিকে প্রশ্নটা ইনশাল্লাহ আপুকে করবো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের হিস্টেরিয়া বিষয়টা আমরা এখন তাহলে কভার করে নিয়েছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো বোঝা যাচ্ছে যে স্ট্রেস থেকে ডিসঅর্ডারটা তৈরি হচ্ছে। তো এমন কোন ধরনের ট্রমা থাকতে পারে, কোন ধরনের স্ট্রেস থাকতে পারে যেটা থেকে আসলে ডিসঅর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে? ওকে, এই ক্ষেত্রে আমি প্রথমে বলে নিচ্ছি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে হচ্ছে একটা ট্রমা বা আঘাতের ঘটনা ঘটেছে, তারপর থেকে সে কন্টিনিউয়াসলি একটা স্ট্রেসে আছে। ঠিক আছে, এই কথাটার মানেটা আমি জাস্ট অনুবাদ করলাম। আচ্ছা, এখন আসি যে হিস্টেরিয়া কিন্তু আলাদা টপিক টোটালি, ওখানেও তো ট্রমা হচ্ছে। হ্যাঁ, আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে বড় ধরনের ঘটনা ঘটছে তার লাইফে এবং তারপর সে ক্রনিক্যালি স্ট্রেসে আছে। হিস্টেরিয়া কিন্তু ক্রনিক্যালি না। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করি, দুটো কিন্তু একই টপিক না। আচ্ছা, তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কোন কোন ক্ষেত্রে হতে পারে, এটা কোন কোন ট্রমার ক্ষেত্রে হতে পারে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। লাইক কিছু মানুষ বা যারা এই জিনিসটা ফেস করতে পারে, তারা যেমন একটা বড় ধরনের যুদ্ধ হলো এবং সেই যুদ্ধের পরিবেশ থেকে সে ফেস করে বের হয়ে আসছে। লাইক ধরো একটা পরিবার, তারা সিরিয়াতে, অবশ্যই এরকম ফ্যামিলি পাওয়া যাবে বা এরকম কাউকে পাওয়া যাবে যারা এই জিনিসটা ফেস করতেছে, যে একটা যুদ্ধের কন্ডিশন, যে আমি সাইডে শুনতেছি বোমা বাস্ট হচ্ছে, এখানে ধ্বংস হচ্ছে, ওখানে ধ্বংস হচ্ছে, প্রতিক্ষণে কেউ মারা যাচ্ছে, চোখের সামনে যুদ্ধ দেখা, এটা একটা মানে কন্ডিশন। আর আরেকটা হচ্ছে ডক্টরদের হয় এটা, হেলথ প্রফেশনালদের, লাইক চোখের সামনে মৃত্যু দেখা। করোনাতে কিন্তু এটা খুব হয়েছে। করোনাতে এমন নার্স কিন্তু আমার এখন মনে নেই ঠিক কোন দেশের, তো সুইসাইড করেছে। মানে চোখের সামনে সে এত মৃত্যু দেখছে যে একটা সুস্থ মানুষ আগের দিন কথা বলেছে, সামান্য শ্বাসকষ্ট নিয়ে আসছে, পরের দিন মারা গেছে। এবং বেশিরভাগ করোনা পেশেন্টের সিমটম কিন্তু এটা ছিল, এবং তারা ট্রিটমেন্ট করতে গিয়ে হাসতে হাসতে মানুষ আসতেছে, সে নিতে পারে নাই, চোখের সামনে মৃত্যু। এটা আরেকটা ট্রমা। আচ্ছা, আর কজ কি? হেলথ প্রফেশনালদের এটা হয়। আর জবের ক্ষেত্রে, জব রিলেটেড পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক কমন। যারা মিলিটারিতে জব করে, মিলিটারি সার্ভিসে আছে, তাদের কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার খুব হয়। বিকজ যুদ্ধে তারা যুদ্ধ এক্সপোজার হোক, কিংবা ওদের যে বন্দুক নিয়ে তাদেরকে মানে ফেস করতে হচ্ছে, কিভাবে শত্রুকে সে টার্গেট করবে, মারবে, এবং কিংবা তার যদি ইনজুরি হয় সেটা কিভাবে করবে। তো অবশ্যই এসব ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রের জন্য মেন্টাল স্ট্রেংথটা দেখা হয়, অবশ্যই দেখা হয়। কারণ এটা তো পোস্ট ট্রমাটিক স্ট্রেসে যেন চলে না যায় সেরকম মানুষদেরকেই চুজ করা হয়। কিন্তু এটা কিন্তু বিশ্বজুড়ে এটা খুব কমন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ট্রিটমেন্ট খুবই কমন। যুদ্ধ থেকে আসতেছে সেনাবাহিনীর সদস্যরা আসতেছে, তাদেরকে কিন্তু রিহ্যাবে যেতে হয়, যে তারা নর্মাল লাইফ তখন নিতে পারে না। তো কি হয়, সিমটম গুলাতে আমি আসতেছি, এটা একটা ব্যাপার। তো অনেকেই মনে করে যে যুদ্ধ বিগ্রহ, তারপর আরেকটা ব্যাপার ওই যে টেরোরিস্ট অ্যাটাক। ধর আমরা কোথাও, যে আমাদের যে ঘটনাটা ঘটলো, যে টেরোরিস্ট অ্যাটাক হলো, ওই যে ইয়েটার নাম কি, রেস্টুরেন্টের নাম, আমাদের রোজার সময় হলো, তো এমন একটা টেররিস্ট অ্যাটাক হলো, সে ওখান থেকে সার্ভাইভ করলো। হ্যাঁ, তো ওখানে আসলো, মৃত্যুর মুখ থেকে সে ফিরে আসলো, চোখের সামনে কয়েকজনকে দেখলো যে টেররিস্টের, সন্ত্রাসীর আক্রমণ করলো, মেরে ফেললো। হ্যাঁ, চোখের সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হলো। বা সে একটা একই গাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো,
তার ক্লোজ আত্মীয় মারা গেল বা বন্ধু মারা গেল বা কেউ মারা গেল, সেটা সে নিজের চোখে দেখলো। এটা আমি এক্সাম্পল দিচ্ছি কোন কোন ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়। আর ইভেন ইভেন কোন একটা ব্রেকআপ, ডিভোর্স, হ্যাঁ কোন একটা ডিভোর্স, ব্রেকআপ এবং ক্লোজ ওয়ানের মৃত্যু, কাছের কেউ মারা গেছে, হ্যাঁ হতে পারে সেটা ন্যাচারাল ডেথ কিংবা কোন একটা অসুস্থতায় মারা গেল, সেই মৃত্যুটা সে দেখলো, এগুলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার করতে পারে এবং এইগুলার কারণ বেশি আর কি। হ্যাঁ এই ট্রমাগুলো ফেস করে দেখা যায় পেশেন্ট পাওয়া যায় বেশি। ম্যাম, এটা কি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে হতে পারে স্ট্রেসটা? অ্যাডজাস্টমেন্ট প্রবলেম না, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এটা কিন্তু একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর ক্রনিক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ক্রনিক ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মাঝে একটা পার্থক্য আছে। ক্রনিকটা হচ্ছে আমি অলরেডি ট্রমার মধ্যে আছি, আমি দিনের পর দিন আমাকে ধরো কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করতেছে, মেন্টালি অ্যাবিউজ করতেছে এবং আমি দিনের পর দিন এটার মধ্যে আছি এবং সবসময় আতঙ্কে থাকি কখন এসে আমাকে আক্রমণ করবে, কখন এসে আবার আমি ওই জিনিসটা ফেস করব। এটা কিন্তু একই টাইপ অফ সিমটম প্রকাশ করবে কিন্তু দুটা কিছুটা আলাদা টার্ম, কিছুটা আলাদা টার্ম, ঠিক আছে? তো ক্রনিক ট্রমার ক্ষেত্রে, ক্রনিক আমি এখনো এটার মধ্যে আছি, আমি কিন্তু এই কষ্টটা ফেস করতেছি এবং সবসময় ভয়ে থাকি যে কখন আবার আমাকে অ্যাটাক করবে, আবার আমি এই জিনিসটা ফেস করব, ঠিক আছে? এই জিনিসটা ক্ষেত্রে সবচেয়ে জরুরি, এখানে ট্রিটমেন্ট খুব একটা ফলপ্রসূ হয় না, কারণ যদি না তাকে সিচুয়েশন থেকে বের করে আনা যায়, তাকে সিচুয়েশন থেকে বের করে আনা প্রথম ট্রিটমেন্ট, কিংবা যদি সেটা সম্ভব না হয় তাকে সেখানে সেখানে তার সহ্য ক্ষমতাটা বাড়ানো, যে ওখানে থেকে যেন সে সার্ভাইভ করতে পারে, কারণ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে সুইসাইডাল অ্যাটেম্প ভেরি কমন, ভেরি ভেরি কমন। আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটি কমেন্ট এসেছে, উনি প্রশ্ন করেছে, নিজের পরিবারের কাছে মূল্যায়ন না থাকাতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, যা আমি পরিবারকে বোঝাতে গিয়েও ব্যর্থ। কৈশোর থেকেই পারিবারিক ভালোবাসার অভাব, যেটা আমার মানসিক ও ভবিষ্যৎ জীবনের জন্য খুব নেতিবাচক। এর জন্য আমি পরিবার ছেড়ে আলাদাভাবে থাকতে চাচ্ছি, পরামর্শ চাই। আসলে এই জায়গাগুলো কিন্তু খুবই দুঃখজনক। হ্যাঁ, যে মানুষটা ফেস করে সে জানে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এরকম কঠিন একটা সময়ে যখন আমাদের আসলে প্রতিদিন প্রতিটা মানুষ আমরা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাই, ক্রনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই এখনকার দিনে। হ্যাঁ, সেটা জব সেক্টর হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সবাই কম বেশি কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কে কাকে হেল্প করবে? আজকে পরিবারের যে মানুষগুলোকে আমি ভালোবাসি তারাও কিন্তু এক একটা সমস্যা নিয়ে ফেস করে যাচ্ছে। কে কাকে হেল্প করবে, কে কাকে বুঝবে? এখন এরকম সিচুয়েশন খুবই কমন এবং দুঃখজনক হলো সত্যি, এটা এক যুগ আগেও ব্যাপারটা এরকম ছিল না, এখন খুবই কমন। তো স্ট্রেস লেভেলটা বেড়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন সেক্টর আসছে। আজকে বাবা মা সন্তানকে সান্ত্বনা দিতে পারছে না, সন্তান বাবা মাকে সন্তুষ্ট করতে পারছে না, সবাই স্ট্রেসে। তো দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি, যিনি প্রশ্ন করেছেন এত সুন্দর একটা প্রশ্ন, এখনকার সময়ের সাথে এত রিলেটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলেই তো যে মানুষটা এখন ইয়াং তাকে গড়তে হবে, তাকে সাহস দিতে হবে এগিয়ে যাওয়ার জন্য, যেখানে সে কারোর সাথে ক্লোজ ওয়ানদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছে না, কারণ ক্লোজ ওয়ানদেরই সাপোর্টের দরকার পড়ে যাচ্ছে, মানসিক, হ্যাঁ এটা মানসিক সাপোর্টের দরকার পড়ে যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথমে ধৈর্যের দরকার, নন জাজমেন্টাল হওয়াটা খুব দরকার, যে আমি ঠিক, আমার ক্লোজ ওয়ান আমাকে বুঝতেছে না, হ্যাঁ আমার ভুল বুঝাবুঝিটা বেশি হচ্ছে, তার মানে যে তারা আমাকে অপছন্দ করে, ভালোবাসে না, এজন্য এটা হচ্ছে তা না। এটাও তো হতে পারে যে তারা বেশি ভালোবাসে, বেশি টেনশন করে, এজন্য প্রকাশটা ওরকম হচ্ছে। তো প্রথমে এটাই হয় আসলে, কারণটা এটাই, সবাই সবার জন্য অ্যাংশাস তখনই বেশি হয়। ইমোশন যখন কম থাকে তখন কিন্তু, সত্যি কথা যে ইমোশনটা যখন কনফাইন্ড থাকে, বা কম বলবো না আমি, যখন অপটিমাম লেভেলে থাকে, হেলদি ইমোশন গুলা কিন্তু সবসময়ই হচ্ছে হেল্প করে।
আর যখন আসলে এক্সেসিভ ভালোবাসা, এক্সেসিভ কেয়ার থাকে, তখনই আসলে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। আপনাকে আমি বলবো, আপনার মূল্যায়ন করছে না, এই কথাটা ভুল। আপনাকে বেশি মূল্যায়ন করছে বলেই তারা আপনাকে স্ট্রেস দিচ্ছে। না, না দিতে চেয়েও, আপনাকে হেল্প করতে চেয়েও স্ট্রেস দিচ্ছে। সেক্ষেত্রে আপনার জন্য কি করলে ভালো হবে, এটার জন্য সত্যি কথা কি জানেন, আপনার সিচুয়েশনটা শোনা দরকার। যে আপনি আজকে পরিবার থেকে আলাদা থেকে আপনি ভালোভাবে চলতে পারবেন, আর আপনি থাকলেন, যদি এটা পসিবল হয় এবং আপনার পরিবারকে সেটা মেনে নিবে। এমন হবে না তো যে আপনি আলাদা থাকতে গিয়ে আপনিও মানে গিল্টিনেসে ভুগতেছেন এবং তারাও চাচ্ছে না, মেনে নিচ্ছে না, তারাও একটা কষ্টে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সিচুয়েশন কিভাবে মেনটেন করে সুন্দর করে এখান থেকে আপনি আলাদা থাকতে পারেন, সেটার পথ যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরা এবং নন জাজমেন্টাল হওয়া, এবং কিভাবে এর মাঝে থেকে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি অন্যদেরকে বোঝার চেষ্টা করা, নিজের চেয়ে বেশি আপনি এটা করতে পারবেন, সেই চেষ্টাটুকু করতে পারবেন কিনা। অবশ্যই নিজের উপর চাপ প্রয়োগ করে কিছু না। আপনার বয়সটা আমি জানি না, আপনি যদি অ্যাডোলেসেন্ট হন আপনার জন্য এটা কঠিন, যেটা আমি বলতেছি, যে অন্যকে বোঝা, অন্যকে ইয়ে করা, এটা কঠিন। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার দরকার পড়ে, আপনি মেন্টাল হেলথ কাউন্সিলের কাছে একটা সেশন নিন, আপনার পুরো ঘটনাটা বলুন, যে অ্যাকচুয়ালি কার কার সাথে এক্স্যাক্টলি কি কি হচ্ছে এবং কখন থেকে হচ্ছে, এবং তাদের রিয়াকশন কি, আপনার রিয়াকশন কি, পুরোটা শুনে। এক একজনের সিচুয়েশন তো এক এক রকম, তো হঠাৎ করে একটা পরামর্শ দিয়ে দিলে সেটা ভুল হতে পারে। হ্যাঁ, এগুলো একটু সেন্সিটিভ ইস্যু, কারণ এখানে সবাই জড়িত, পরিবারের সবাই জড়িত। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্যরা এফেক্টেড না হয়ে যায়, সেটা যেন না হয়, সেটাই আমাদের কাম্য। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, অনেক সুন্দর করে বলেছেন। আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সেটার এখন জিজ্ঞেস করবো সেটার লক্ষণগুলো আসলে কি কি থাকে। একটা আপনি বলেছেন যে সে সুইসাইড অ্যাটেম্প্ট করতে চাইবে, এটা একটু অ্যাটেম্প্ট হতে সিভিয়ার, বলবে। সিভিয়ার ক্ষেত্রে আর কি কি থাকতে পারে তার লক্ষণগুলো? প্রথমত তার লক্ষণ থাকবে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক, তার বারবার বারবার ওই ওই সময়গুলার হচ্ছে ঘটনাগুলা মনে পড়বে, এবং সে ফিল করবে যে সেই সময়ে যে জিনিসটা ফিল করছিল, যে যে শকটা সে ফিল করছিল, যে কষ্টটা সে ফিল করছিল, সেটা সে বারবার ফিল করবে। হ্যাঁ, বারবার ওর মাথায় চাচ্ছে না সেটা চিন্তা করতে, বারবার আসবে। যে লাইক অ্যাক্সিডেন্টে এখন হলো, চোখের সামনে মারা গেল, সে একা থাকলেই হঠাৎ মনে পড়ে, তার হচ্ছে সেটা ফ্ল্যাশব্যাক হলো। হঠাৎ চিন্তা করতে চাচ্ছে না, সে চাচ্ছে না ওটা মনে করতে। একটা অ্যাক্সিডেন্টের খবরের কাগজে, টিভিতে দেখলো, সে আবার মনে পড়লো। যুদ্ধক্ষেত্রে থেকে আসার পর মিলিটারিদের যেটা হয়, হচ্ছে হঠাৎ করে বোমা বাস্ট হলে যেরকম আটকে উঠতো, সেভাবে আটকে যাবে। হ্যাঁ, এটা একটা সিমটম। আর দ্বিতীয় সিমটমটা হচ্ছে যে সে দুঃস্বপ্ন দেখবে, বারবার দুঃস্বপ্ন দেখবে, স্বপ্নে ভয়ে স্বপ্ন দেখে জেগে উঠবে। এবং যে মোমেন্টটা তার সাথে ঘটনাটা ঘটেছিল, আহ আহ নাফিসা, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। মানে ও দুঃস্বপ্ন দেখবে, নাইটমেয়ার হবে তার, বারবার স্বপ্নে, এবং বারবার দেখবে, বারবার দেখবে। হতে পারে সে ক্লোজ কাউকে মরে যেতে দেখছে, সে স্বপ্নে বারবার ওইটাই দেখবে, দেখে আবার সেম কষ্টটা ফিল করবে, সেম কষ্টটা সে ওরকম ভাবেই সে ফিল করবে। এটা তার জন্য কষ্টকর, একটা শাস্তির মতো। হ্যাঁ, তারপর সে চেষ্টা করবে যেন ওই চিন্তা তার মাথায় না আসে, ওরকম জায়গায় সে যাবে না, ওরকম মানুষের সাথে মিশবে না। আস্তে 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 সে নিজেকে ডিটাচ করে নিবে। তার সিমটম গুলা হবে, সে একা থাকতে বেশি পছন্দ করবে, সে ইমোশনালি নাম হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে এমন হবে যে কেউ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলেও তার কোনো ফিলিংস নাই। হয়তো তার বাবা মা অসুস্থ, হ্যাঁ, তার জন্য কান্নাকাটি করতেছে, তার মানে তার সাথে একটু দেখা করতে চাচ্ছে, কিংবা যেটাতে তার অ্যাংশাস হওয়ার কথা। আসলে অ্যাংজাইটি তো একটা লেভেলে ফিল করা স্বাভাবিক, ঠিক আছে? অ্যাংজাইটি, রাগ, দুঃখ, কষ্ট, এগুলো তো আমাদেরই ইমোশন, এগুলো তো স্বাভাবিক ইমোশন। সে সেটা ফিল করবে না, তার কোনো খারাপ লাগা কাজ করবে না। একটা পর্যায়ে গিয়ে এরকমও হবে, ঠিক আছে? এবং সে রিলেটিভদের সাথে দূরত্ব, হ্যাঁ, খুব একটা ডিটাচ, কথা বলে না, কারোর সাথে শেয়ার করে না, হ্যাঁ, চুপচাপ নিজের মতো,
ঠিক আছে? তো এই যে প্লেস, মানুষ, ওদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। দিজ আর দ্য সিমটমস। এবং অ্যাকিউট কন্ডিশন, আমি যেটা বললাম, অ্যাকিউট কন্ডিশনে পোস্ট ট্রমাটিকের ক্ষেত্রে অনেক সময় সুইসাইডাল এফেক্ট হয়। এবং এটা খুব একটা আনকমন না যে আমি নিতে পারতেছি না, আমার চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না কেন। তার কি হবে? সে কিন্তু সিজোফ্রেনিক পেশেন্টের মতো এরকম হবে না যে সে অফিস করতে পারতেছে না, কাজ করতে হবে, সে সবই করবে। সে কিন্তু সব করবে, অফিস করবে, কাজ করবে, পড়াশোনা করবে, সব করবে। কিন্তু ঘটনাটা কি ঘটবে? সে অফিসে যাবে, কিন্তু অফিসের কলিগদের সাথে তার নর্মাল সাধারণ সম্পর্ক থাকবে না, ডিটাচমেন্ট থাকবে। সবাই জানে সে একটু গম্ভীর, সে একটু আলাদা আলাদা থাকে। ঠিক আছে? এটা একটা সিমটম। হ্যাঁ, এবং কোনো কিছুতে ওভার রিয়েক্ট করবে। কেউ একটা সিম্পল কথা বললো বা বললো যেটা ভুল হয়েছে, সেটাতে একটু রাগ নিয়ে উত্তর দিবে, একটু এজিটেটেড, বিরক্ত নিয়ে উত্তর দিবে। এগুলো তার কন্ট্রোলের মধ্যে নাই। এবং সে যখন দেখবে যে মানুষের সাথে সে অ্যাবনর্মাল আচরণটা করে ফেলে, তখন সে কথা বলাই বন্ধ করে দিবে। কারণ মানুষ তো একটা রিয়েকশন দিবে, নর্মালি মানুষ একটা রিয়েকশন দিবে, এবং তখন সে মানুষের সাথে দূরত্ব মেনটেন করবে। আচ্ছা ম্যাম, এখানে ইমোশনাল ট্রিগার যেটা আসলে কাজ করে স্ট্রেসের কারণে, ইমোশনাল ট্রিগারটা আসলে কেমন, বা কি কি ধরনের ইমোশনাল ট্রিগার সে ফেস করতে পারে? ইমোশনাল ট্রিগারটা মাইল্ড থেকে, এখানেও তাই, যে কোনো রোগের খুব তোমার হচ্ছে খুব কি বলবো, মাইল্ড মানে খুব অল্প সিমটম থেকে সিভিয়ার সিমটম হতে পারে। ডিপেন্ড, সবকিছু রোগেরই একটা স্টেজ আছে, এটারও স্টেজিং আছে। ইমোশনাল ট্রিগারটা এমন যে এটা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে চলে যেতে পারে, এত বেশি ট্রিগার্ড যে সে একটা পুরো ডিপ্রেশনে চলে গেল। হ্যাঁ, আর কিংবা সবসময় অ্যাংশাস থাকে যে কখন তার সেই, ওই যে আমি একটু আগে যেটা বললাম, অ্যাংজাইটিটা কিন্তু সে যখনই একা থাকলো বা একটু সময় পেল, তার ওই জিনিসটা ফ্ল্যাশব্যাক হয়, ওই ট্রমাটা ফ্ল্যাশব্যাক হয়। তো ট্রিগারটা এমন এক্সট্রিম লেভেলের হতে পারে যে, যেটা আমি বললাম, যে সেটা সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত হতে পারে, কিংবা সোশ্যাল উইথড্রল হতে পারে। তাকে সবাই জানবে ওই ঘটনার পর থেকে বা ওই অ্যাক্সিডেন্টের পর থেকে, ওটার পর থেকে সে অন্যরকম হয়ে গেছে, তার পার্সোনালিটিটা আগে এরকম ছিল না, সে আগে এরকম ছিল না। এখানে পয়েন্ট টু বি নোটেড, সে আগে এরকম ছিল না। আচ্ছা, তাহলে আমরা, যেহেতু আমরা এখানে দুই ধরনের কথা বলতে পারতাম, সেটা হচ্ছে মেডিকেশন এবং একটা হচ্ছে থেরাপি। বা এখন আমরা তো মেডিকেশন নিয়ে বলতে পারছি না, কারণ এখানে স্ট্রেসের বিষয়টা যার যার হিস্ট্রি তার তার, তো এখানে আমরা নিশ্চয়ই ওষুধের বিষয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সাইকোথেরাপি কি কি হতে পারে একটা স্ট্রেস ডিসঅর্ডার থেকে উঠে আসার জন্য, বা এমন কোনো থেরাপি আছে যেগুলো সে নিজেও ইনভলভ হতে পারে, শুধুমাত্র একজন সাইকিয়াট্রিস্ট ছাড়াও? আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট একটু এর আগে বলে নিচ্ছি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অনেকের কিন্তু অনেক রকম হচ্ছে যে ইয়ে হয়, অনেকের মানে প্রকাশ হয় সময়টা। অনেকে ইমার্জেন্সি স্টেট একটা আছে, আর একটা ডিনায়াল একটা স্টেজ আছে, মানে অনেকগুলো স্টেজ আছে। এর মাঝে ইমার্জেন্সি স্টেটটাকে বলা হয় অ্যাকিউট স্টেজ। ওদের হয় কি, ট্রমার পরবর্তী সময়ে ওরা একটা শকে থাকে, যে কি খুবই এজিটেটেড থাকে, খুবই মানে খুবই ইরিটেটেড ওয়েতে, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে তারা রিয়েক্ট করে। হুম, এরকম এটা একটা স্টেট, এটা একটা অ্যাকিউট স্টেট, যেখানে সবার সাথে রাগারাগি, ভাঙাভাঙি এটা হতে পারে। আবার উল্টোটা যেটা বললাম, যে সময়ের সাথে সাথে সে দূরত্ব ক্রিয়েট করে ফেললো। হ্যাঁ, আরেকটা স্টেজ হচ্ছে ডেনায়াল স্টেজ, লাইক সে মেনে নিতে চায় না। হ্যাঁ, এখানেও কিন্তু এই ব্যাপারটা হয় যে সে মেনে নিতে চায় না যে তার ক্লোজ ওয়ান মারা গেছে। এটাও কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের একটা ইম্পর্টেন্ট সিমটম। সে মেনে নিতে চায় না যে তার এই ব্রেকআপটা হয়ে গেছে, এটা আর নাই, এটা তার প্রেজেন্ট না। ঠিক আছে? মেনে পেশেন্ট নিজেকে নিজে বোঝাতে পারে না, কিংবা মেনে নিতে চায় না। ক্লোজ ওয়ান মারা যাওয়ার ক্ষেত্রে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে এই জিনিসটা হয় যে সে প্রথমত যে মানুষটা নাই, এই জিনিসটা মেনে নিতে চায় না। কেউ যখন এটা নিয়ে কথা বলে, সে রেগে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। এটার কিছু স্টেজ আছে, এবং তারপরে স্টেজটাতে এর থেরাপির ক্ষেত্রে অ্যাকচুয়ালি এজন্য ওদের সাইকোথেরাপি মাস্ট মাস্ট মাস্ট। ওকে, সাইকোথেরাপি মাস্টটা কি, অবশ্যই তাকে তাকে একটা
কমফোর্ট জোন দিতে হবে। কমফোর্ট একটা জোন, সেটা কে? তাকে যে বলতে চায় না তার ভিতরে কেন সে যে ফ্ল্যাশব্যাক হচ্ছে, সে যে দুঃস্বপ্ন দেখছে, সে কিন্তু এক্সপ্রেস করে না, একা একা এটা ফিল করে ম্যাক্সিমাম পিটিএসডি পেশেন্টরা। তো তাদের ক্ষেত্রে, বা ডিভোর্স হচ্ছে, সে নিজে কষ্টটা ফিল করতেছে কিন্তু সে বলবে না, সে এক্সপ্রেস করবে না। তো তাদের ক্ষেত্রে, বা কিংবা ডিসিজ, তার হারানো বন্ধুর ক্ষেত্রেও হোক বা ক্লোজ রিলেটিভের ক্ষেত্রেই হোক, তো তার প্রথমে তাকে মেইন তার ট্রিটমেন্ট হচ্ছে তাকে সেটা বলা, তাকে বলতে হবে সে কি ফিল করতেছে। এটা কিন্তু তার ইম্পর্টেন্ট পার্ট অফ থেরাপি। হ্যাঁ, এখন আমরা চলে আসি থেরাপিটা কেমন হতে পারে। এখন সে চুজ করলো তার কাছের কাউকে, যে বন্ধুটাকে সে বিশ্বাস করে, যে ফ্যামিলি মেম্বারটাকে সে বিশ্বাস করে, তাকে সে মন খুলে বলল। বলার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে কিছু কথা আছে যেগুলা কখনোই তাকে বলা যাবে না। এটা বললে সিচুয়েশন খুবই অ্যাগ্রেভেট করে। তো একজন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পেশেন্টকে বলা যাবে না যে তোমার চেয়ে খারাপ কন্ডিশন আরো অনেকেই দেখছে, এই বুঝতে কন্ডিশনে পেরেছি। অনেকেই আছে। এটা বলা হুম, যাবে না তাকে, যে তুমি এরকম তোমার স্বপ্ন যে তুমি এত কষ্ট ফিল করতেছো, তুমি এরকম চেঞ্জ হয়ে গেছো, এই কষ্টের মধ্যে তো আমিও গেছি, আমার তো এটা হয় নাই, তো তোমার এটা সিভিয়ার কিছু না, এমন না যে এটা হয়েছে বলে তুমি মরে যাবা। এটা তো বলা যাবেই না। এর মানে হচ্ছে হুম, তাকে পথ দেখায় দেওয়া। সে কিন্তু আনকন্ট্রোল কন্ডিশন, তাকে পথ দেখায় দেওয়া। তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো বলা, যে এটা ঠিক হয়ে যাবে, নট ইভেন এটা বলা, এটাও বলা উচিত না। এটা আমরা অনেক সময় নন প্রফেশনাল মানুষরা বলে, হেল্প করার জন্য বলে, কিন্তু এটা তাদেরকে মারাত্মক ভাবে আহ ওদেরকে ইয়ে করে ফেলে। মানে, কারণ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অ্যাকিউট স্টেজের আরেকটা কমন সিমটম হচ্ছে গিল্ট। ওরা নিজের মাঝে সবসময় নিজেকে দোষারোপ করে, ওই জায়গাটার জন্য, ওই ট্রমার জন্য কন্টিনিউয়াসলি নিজেকে দোষারোপ করে, নিজেকে দোষারোপ করে। গিল্ট একটা কমন সিমটম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাকে এগুলা বলা, যে তুমি স্ট্রেস নিতে পারতেছো না, তুমি হচ্ছে এটা আমি এটার মধ্যে দিয়ে গেছি, অন্যরা আরো খারাপ সিচুয়েশনে আছে, এটা মরে যাওয়ার মতো কোনো সিচুয়েশন না, মানে হচ্ছে তাকে আরো গিল্টের মধ্যে ফেলে দেয়া। ঠিক আছে? তো এই হুম, জিনিসগুলা করা যাবে না। তো বেটার টু সিক, অবশ্যই অবশ্যই প্রফেশনাল, হেলথ প্রফেশনাল কাছে তাকে যেতে হবে। তাকে একটা বিশ্বস্ত জায়গা বের করতে হবে যেখানে সে মন খুলে সব বলবে, যে শুনবে। ওর থেরাপি হচ্ছে তার কথাগুলো কেউ শুনবে, নন জাজমেন্টাল ওয়েতে। তাকে কোনো সমাধান দিবে না, তাকে কোনো হুম, সমাধান দিবে না। কারণ আসলে ও যে ট্রমাটা ফেস করছে, হ্যাঁ, যেটা তাকে এফেক্ট করছে, সেটা তাকে এফেক্ট করেছে। এটার এই ওই সিচুয়েশন চেঞ্জ করা যাবে না। যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে যে যুদ্ধটা হয়ে গেছে, সেই জিনিসটা ঠিক করা যাবে না। সেই সিচুয়েশন সে পার হয়ে আসছে, সেটা তার মেমোরিতে বসে গেছে। সো ইট ক্যান বি ডিলিটেড। সো তাকে বলতে দিতে হবে, যেন সে বলে 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 বলে, যত বেশি সে বলবে, হ্যাঁ, যত বেশি সে বলবে, সেটাকে এনকারেজ করতে হবে, যে তুমি বলো, আমি শুনতেছি, তুমি তাহলে সে বলো, হালকা হবে। শুনতে হবে। হ্যাঁ, সে হালকা হবে, এটা তার থেরাপি। এটা অনেক হুম, সময় মানুষ সমাধান দিতে আচ্ছা গিয়ে অনেক কিছু বলে, সেটা হ্যাঁ। ম্যাম, আমাদের যে লাস্ট কমেন্ট যেটা এসেছিল সেটা থেকে আমরা আমাদের লাইফটা শেষ করব। আমাদের আজকের রুবানা পারভিন, তিনি জিজ্ঞেস করেছিলেন, ফিজিশিয়ানরা যেমন সকল হাসপাতাল বা বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু মানসিক সেবা দেওয়ার জন্য চিকিৎসার সার্বজনীনতার অভাব রয়েছে বলে আমার মনে হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি চিকিৎসকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে আসলেই। আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি, অনেক মানুষ, মানুষ অনুযায়ী আমাদের ডক্টরদের পরিমাণ কম, হ্যাঁ, ডক্টরের সংখ্যা কম। সেক্ষেত্রে সত্যি কথা, মানে আমরা সবাই চিকিৎসা নিতে গিয়েও মেন্টাল ট্রমার শিকার হচ্ছি। সে জায়গায় মানসিক সেবা তো, মানে ফিজিক্যাল ইলনেসটাকে তো এখনো সবচেয়ে বড় হাইলাইট করা হয়, মেন্টাল ইলনেসটাকে তো আহ গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিকভাবে অসুস্থ সবাই হয়। হ্যাঁ, তো এটা আমাদেরকে ইন জেনারেল এটার গুরুত্ব সমানভাবে দিতে হবে। এই কারণে একটা ফিজিক্যাল ইল পেশেন্টেরও
একটা একজন ফিজিক্যাল পেশেন্টেরও মেন্টাল ইলনেস ওখান থেকে আসে। সো মেন্টাল ইলনেস, মেন্টালি যে হেলদি তার বডি সেভাবেই হচ্ছে যে ইয়ে করবে, ইমিউনিটি বাড়াবে। যার মানসিক ভাবে, যার মেন্টাল হেলথটা গুড, সে ফিজিক্যাল ইলনেসকে ফাইট করতে পারে বেশি। এবং ইনফ্যাক্ট আমাদের এরকম কোভিড-19 সিচুয়েশনেও এটা দেখা গিয়েছে যে যারা ভয় পেয়ে যায় তাদের বডি সেভাবে ইমিউনিটি গ্রো করতে পারে না, তারা বারবার দেখা যায় উইক হয়ে যায়। এবং তো সুতরাং যে আসলে পারছে না, যারা ভয় পেয়ে যাচ্ছে, তাদেরকে এটা বলা যে তুমি নিজে নিজে ঠিক হয়ে যাও, এটা হবে না। সে একটা মেন্টাল ইলনেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টার যে অভাব আমাদের দেশে আছে, সেটা এখন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জায়গা। এবং এখানে যেভাবে ছোটখাটো পর্যায়ে যেভাবেই এটা হচ্ছে, এখন যতটুকুই আমরা যারা কাজ করার চেষ্টা করতেছি, এটার প্রসার আরো বাড়ানো দরকার। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে সব বয়সীরা ইনভলভ হওয়া দরকার, সব বয়সীদের মেন্টাল ইলনেস ট্রিটমেন্টের জন্য ইনভলভ হওয়া দরকার। নোবডি ইজ সুপার হিউম্যান, উই আর হিউম্যান। হ্যাঁ, উই আর হিউম্যান। আমরা নিজেদেরকে মানুষ ভাবি, আমরা নিজেদেরকে সুপার মানুষ ভাবাটা উচিত না। হ্যাঁ, আমাদের অসুস্থতা থাকবে, এটা স্বাভাবিক, এবং আমাদের সাহায্যের দরকার হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের দরকার হলে মেডিসিন নিয়ে, মেন্টাল হেলথ থেরাপি নিয়ে, একটা গুড ফ্যামিলি এবং সোসাইটিতে যেন আমরা সম্পর্কগুলো মেনটেন করে আমাদের যে কঠিন সময়গুলো সামনে আসে সেগুলো ফেস করতে পারি, সেই জায়গাগুলো যেন আমরা করতে পারি। সেটার জন্য আমাদের মেন্টাল হেলথ ইলনেসের সেবাগুলো এনশিওর করা খুব 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 বেশি জরুরি। এবং এক্ষেত্রে সবার একটা অ্যাওয়ারনেস আসতে হবে যে আমার একটা বড় ধরনের অসুখ হলো, সাথে আমি যেন এটা নিয়ে ক্লোজ ওয়ানদের সাথে কথা বলি। আমরা আমাদের মানসিক সমস্যা বলতে ভয় পাই, এবং আমাদের সবার বোঝা উচিত আমরা একটু নন জাজমেন্টাল হই। আমরা বাঙালিরা বা এশিয়ান কন্টিনেন্টে আমরা খুব জাজমেন্টাল। এই জিনিসটা চেঞ্জ করতে পারলে আমাদের অনেকটাই জীবন সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। অনেক কঠিন বিপদ আমরা হাসি মুখে ফেস করতে পারবো একসাথে থেকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু, আপনি অনেক সুন্দরভাবে আচ্ছা, আমি উত্তরটি দিয়েছেন। নাফিসা, উনি ক্যান্সার নিয়ে হ্যাঁ। প্রশ্নটি করেননি, কিন্তু আমি এটা বলতে না। চাই, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিন্তু আমি যেটা তখন বলিনি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ক্যান্সার পেশেন্টদের হয়। ক্যান্সার ডায়াগনোসিস হলো তার হচ্ছে এটা একটা ট্রমার মতো, এবং তার তখন বডির ইমিউনিটি কমতে থাকে। এবং দুঃখজনক হলেও সত্যি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নট অনলি পেশেন্টকে যারা ডিল করে তারা আরো বেশি এফেক্টেড হয়। তাদের জন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং সেই ক্যান্সার পেশেন্ট তার ক্লোজ ওয়ান যখন মারা যায়, এটা দীর্ঘদিন সে সেটা ফেস করে। এবং তাদের জন্য তারা হয়তো মনে করতে পারে যে আমি পারতেছি না কোপ আপ করতে। নো, ইটস আ সিরিয়াস কন্ডিশন। এখানে মেন্টাল ইলনেস আসাটাই স্বাভাবিক, এবং তাদের উচিত যে মেন্টাল হেলথের কাউন্সিলর যাকে যে যেখানেই সেটা হেল্পটা সিক করা, প্রপার জায়গায় গিয়ে সিক করা হেল্প, এবং হচ্ছে নিজের উপর নিজের যত্ন নেওয়াটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে বের হয়ে আসতে অনেকখানি হেল্প করে। এবং লাইফস্টাইল মেনটেন করা, ঠিক আছে, তাদের নিজেদের দিকে খেয়াল রাখা উচিত যারা অ্যাকচুয়ালি একজন পেশেন্টকে টেক কেয়ার করতেছে। সাথে বিভিন্ন ক্রনিক ফিজিক্যাল ইলনেস পেশেন্টদের মেন্টাল হেলথের দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। নাফিসা, আরেকটা কোশ্চেনের কথা বলতেছিলা, যেটা তুমি বলতেছিলা যে শেষে বলবা। আচ্ছা, নাফিসা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছো। আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস অর্ডার নিয়ে আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্টকে কিন্তু বুঝতে হবে যে সে একটা কষ্টের মধ্যে দিয়ে, মেন্টাল ইলনেসের মধ্যে দিয়ে যাচ্ছে,
এটা ডায়াগনোসিস জরুরি। যে কোনো মেন্টাল ইলনেসের পেশেন্টদের প্রথমত বুঝতে হবে যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো নিজে নিজে বোঝা কিংবা তার পরিবারের লোকদের, আশেপাশের মানুষদের সেটা ডায়াগনোসিস করা খুবই জরুরি। হ্যাঁ, তো ইন দ্যাট কেস আমাদের প্রথমত এটার গুরুত্ব দেওয়া, তার এই জিনিস থেকে বাকি সমাধানটুকু অটোমেটিক্যালি ইনশাল্লাহ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলে আসে। এজন্য যে কোনো মেন্টাল হেলথ ইলনেসের ক্ষেত্রে আমাদের উচিত যথেষ্টভাবে এটাকে গুরুত্ব দেওয়া। এখন সেদিন চলে এসেছে যেখানে আগের যুগের সাথে কম্পেয়ার করে আহ গুরুত্ব কমিয়ে দেওয়াটা, মেন্টাল ইলনেসের গুরুত্ব কমিয়ে দেওয়াটা উচিত না। ম্যাম আমি এখানে একটু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তুমি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমার আসলে এখানে ল্যাপটপে একটু টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছিল, সেই কারণে আমি কিছুক্ষণের জন্য সমস্যা ডিসকানেক্টেড নেই, ছিলাম। আমরা তো প্রোগ্রামের শেষের দিকেই চলে এসেছি। জি ম্যাম। তোমার আচ্ছা কোনো এখানে প্রশ্ন থাকলে। আসলে আমার প্রশ্ন না, বেসিক্যালি এখানে অনেকেই দেখলাম প্রশ্ন করেছিলাম, আমি আশা করব সবাই সবার উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ দিয়েছে অনেকজন, একটু শো করছি। থ্যাংক ইউ আচ্ছা, আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের দীর্ঘ প্রোগ্রাম দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফি। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ এখানে পাক আরেকজন আমাদের সবাইকে ভালো রাখে। হচ্ছে কাউন্সিলিং নিয়ে বলেছে, তিনি হচ্ছে অ্যাকচুয়ালি ইচ অ্যান্ড এভরি ডিজিজ হ্যাজ কাউন্সিলিং সেশন হুইচ ইজ পার্ট অফ ট্রিটমেন্ট। আ ফিজিশিয়ান অলওয়েজ স্টার্ট হিজ অর হার ট্রিটমেন্ট উইথ কাউন্সিলিং। হ্যাঁ, দিস ইজ প্রথম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট মেন্টাল ইলনেস এবং ফিজিক্যাল ইলনেসের জন্য। যে কোনো ধরনের ডিজিজের কাউন্সিলিং এসেনশিয়াল পার্ট। দিস ইজ থ্যাংক ইউ তোশিবা তন্নি, আপনাকে অনেক ধন্যবাদ। এটা কি পয়েন্ট, দিস ইজ দ্য কি পয়েন্ট, দিস ইজ দ্য পিন আপ করার মতো একটা কথা। আর আরেকজন যিনি মাঝখানে কমেন্ট করেছিলেন, তার প্রশ্নটা হচ্ছে তার হিস্ট্রির উপর বেসড করেছিল, হেলাল খান। গেটে তালা দেওয়া থাকলে যে উত্তরটা আপনি দিয়েছিলেন, আমি বলে রাখবো এক্ষেত্রে যারা পরবর্তীতে আমাদের লাইভে অংশগ্রহণ করবেন আমাদের সাথে, তারা যাতে তাদের হিস্ট্রি না বললেও অনেকটা তারা যাতে বলে দেয় যে তাদের হয়তো বা তাদের কাউন্সিলিং প্রয়োজন আছে। এক প্রশ্নের উত্তরে হয়তো সেটা দিয়ে দেওয়া সম্ভব নাও হতে পারে আমাদের। তো এই আমি দুঃখিত, আশা করব। কারো কোনো প্রশ্ন যদি আমরা মিস করে থাকি, আমরা চেষ্টা করেছি। আমাদের সাথেই জি। থাকবেন আশা করি। আর যাদের ধন্যবাদ। প্রশ্নের উত্তর আসলে লাইভে দিয়ে দিতে পারিনি আমরা, তারা চেষ্টা করবেন হয়তো বা কোনো প্রফেশনালের হেল্প নেওয়ার জন্য। কারণ আসলে হয়তো একটা লাইভ সেশনে এতগুলো মানে সমস্যার বিষয়ে আসলে উত্তর দেওয়া সম্ভব হয় না, এটা ম্যাম ভালো বলতে পারবে। আচ্ছা সেটাই, ম্যাম তাহলে প্রতিটা ইলনেস আসলে এক একটা হিস্ট্রি। হুম, আচ্ছা আমি আশা করবো তাহলে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিকে আমরা আমাদের ম্যামকে আমাদের সাথে পাবো। তো আমাদের লাইভ প্রোগ্রামটি আমরা আজকের মতো ইনশাআল্লাহ। এখানেই বিদায় নিচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থেকো আসসালামু নাফিসা। আলাইকুম। আচ্ছা।